আজকে আমাদের জিকের 4 নাম্বার ক্লাস, জিকে 4। অলরেডি তোমাদেরকে আমি জিকের একটা লেকচার প্ল্যান দিয়ে দিছি যে আমরা কোন কোন ক্লাসে কি পড়তে পারি বা কতটুকু শেষ করতে পারি, একটা আইডিয়া, তাই না? ঠিক আছে, জিকে 4 এখানে আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী আমরা টপিকগুলো কভার করবো, আরো এক্সট্রা আদার্স যা পড়া লাগে এগুলো দেখবো। ঠিক আছে, শেষ, অনেকক্ষণ কথা বলে ফেলছি, শুরু করি। দেখো, তো আগের মতো আমিও সময় বাঁচানোর জন্য আমার নিজের নোট বা নিজের স্টুডেন্টের নোট থেকেই কিছু জিনিস পড়াবো। দেখো, তো আমাদের মেইন ঘটনা শুরু করতে গিয়ে দেখো, মেইনলি মার্চ মাসের ঘটনাগুলো দিয়ে আমাদের এখানে কাহিনী শুরু। ঠিক আছে, মার্চ মাসের ঘটনাগুলো দিয়েই আমাদের এখানে পড়াশোনা শুরু। তো কত সাল, 1971 সাল, অবশ্যই 70 সাল পর্যন্ত আমরা কাহিনীগুলো দেখছিলাম, তাই না? তো আমি আশা করতেছি তুমি এর আগ পর্যন্ত প্র্যাকটিসও করছো। তো চলো বিসমিল্লাহ করে আমরা 1971 সালের মার্চ মাস থেকে যে ঘটনাগুলো এখান থেকে শুরু করতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমত কি আমাদের 1971 সালে কি পড়তে হয়? আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে হয়, তাই না? মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের কাহিনীগুলো এটাই তো মেইন। আচ্ছা বুঝি। তো একটু প্রথমে শিখে ফেলো যে আমাদের মুক্তিযুদ্ধ দিবস বলে একটা দিবস আছে। এটা কোন দিন? ঠিক আছে, তো 1লা ডিসেম্বর, প্রত্যেক বছরের 1লা ডিসেম্বরকে বলা হয় মুক্তিযুদ্ধ দিবস। ঠিক আছে, বা মুক্তিযোদ্ধা দিবস না মুক্তিযুদ্ধ দিবস? হ্যাঁ, মুক্তিযুদ্ধ দিবসই মনে রাখবা তাহলে। প্রথম 1লা ডিসেম্বর কি বলা হয়? মুক্তিযুদ্ধ দিবস বলা হয়। ঠিক আছে, এবং এই 1লা ডিসেম্বর যে এটাকে আরেকটা দিবস আছে, আরেকটা দিবস একই দিনে, এইডস দিবস। লিখে রাখো, এইডস দিবস। তাহলে এইডস দিবস বা মুক্তিযুদ্ধ দিবস একই দিনে। ঠিক আছে, তোমার আমার সাথে লিখে ফেলো। এটা মুক্তিযুদ্ধ না, অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা দিবস হবে, মুক্তিযোদ্ধা। ঠিক আছে, মুক্তিযোদ্ধা দিবস। তাহলে ঠিক আছে, মুক্তিযোদ্ধা দিবস কবে? 1লা ডিসেম্বর, এবং একই দিনে এইডস দিবস, মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা গেল। তো আমাদের মেইন ধারাবাহিক ঘটনা শুরু করতেছি আমরা মার্চ মাস থেকে। 1লা মার্চ কি হয়েছিল? তো আমরা আপাতত আমাদের যেখানেই আমরা বঙ্গবন্ধু পাবো বা আওয়ামী লীগ পাবো, এগুলো আমরা ক্যান্সেল, ডিলিট করে দিব, পড়বো না। ঠিক আছে, এর মধ্যে 7ই মার্চ আমরা পড়বো না, আমাদের অনেক জিকে কমে গেছে। ঠিক আছে, আমাদের আগে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে অনেক তথ্য পড়া লাগতো, এগুলো বাদ চলে গেছে। আওয়ামী লীগ সম্পর্কিত সকল তথ্য বাদ চলে গেছে। তারপর আমাদের 7ই মার্চের ঘটনাগুলো বাদ চলে গেছে, অনেক তথ্য কমছে। আচ্ছা দেখো, মাঝখান দিয়ে আন্তর্জাতিক অ্যাড হয়ে গেছে আর কি, পুষাই দিছে সব কমায় বাড়াইয়া। 1লা মার্চ কি? মুজিবের নেতৃত্বে কি হয়েছিল? আচ্ছা এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। অ্যাকচুয়ালি 1লা মার্চ না, এটা 2রা মার্চ হবে। এই ঘটনাটা 2রা মার্চের ঘটনা, লেখা রাখো। 2রা মার্চের ঘটনা। আমি তোমার একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে বুঝতে পারবা কি। দেখো, আসলে যদিও যদি আওয়ামী লীগের ঘটনাগুলো বাদ যাবে, তাও আমি তোমাকে ওই জানার সুবিধার্থে বলি। দেখো, 1970 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল, ওখানে আওয়ামী লীগ নিরঙ্কুশ জনপ্রিয়তা লাভ করছিল বা ভোট পাইছিল, জিতে গেছিল, সংখ্যাগরিষ্ঠতা লাভ করছিল। কিন্তু ওই সময় পশ্চিম পাকিস্তানের যে ওই বা পাকিস্তানের হানাদার বাহিনীর যে ইয়াহিয়া খান ছিল, তো ওই সময় তুমি সিরিয়ালটা মনে আছে কিনা তোমাদের? প্রথমে ছিল ইস্কান্দার মির্জা, মনে করে দেখো। প্রথমে ছিল ইস্কান্দার মির্জা, এরপরে আসে বলে আইয়ুব খান, আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান। তোমাদেরকে তো পড়াইছিলাম আমি, তাই না? তো ইয়াহিয়া খান ওই সময় ছিল। তো ইয়াহিয়া খান আওয়ামী লীগ ওই সময় বা বঙ্গবন্ধুর দল এত ভোট লাভ করার পরও তাদেরকে সরকার গঠন করতে দেয় নাই। হ্যাঁ, এর বিরুদ্ধে তখন বঙ্গবন্ধু কি করছিল? যে অসহযোগ আন্দোলন শুরু করছিল। ঠিক আছে, অসহযোগ আন্দোলন। অসহযোগ বলতে আসলে মিলিয়ে বুঝতে সহযোগিতা করবে না। অসহযোগ মানে সহযোগিতা করবে না, তাদেরকে সহযোগিতা করবে না, তাদের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করছিল। ঠিক আছে, তো 1লা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। 2রা মার্চ হরতাল হয়েছে, বা অসহযোগ আন্দোলন চলতেছিল। 3রা মার্চ হরতাল হয়েছে, যা হোক এভাবে চলতেছিল। তো 2রা মার্চ কি হয়েছে? মেইনলি 1লা মার্চ না, 2রা মার্চ কি হয়েছে? যে বঙ্গবন্ধুর নেতৃত্বেই ওই সময়ের যে ছাত্র সংগঠনগুলো ছিল, ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে একটা জিনিস গঠিত হয়, একটা পরিষদ গঠিত হয়, তার নাম হলো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। ঠিক আছে, তো এই ছাত্র সংগ্রাম পরিষদের 4জন মেইন দায়িত্বে ছিল। কজন ছিল? 4জন। একটা হলো নূরে আলম সিদ্দিকী, তারপর হচ্ছে শাহজাহান সিরাজ, আসমা আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন। ঠিক আছে, তাহলে দেখো, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসমা আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন। এর মধ্যে শাহজাহান সিরাজ এবং আসমা আব্দুর রব, এই দুজনের কথা একটু ভালো করে মনে রাখা লাগবে। এবং এই 4জনকে বলা হয় মুক্তিযুদ্ধের 4 খলিফা। মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হয়। ঠিক আছে, তো আমরা বঙ্গবন্ধু বাদ দিতে পারি, আওয়ামী লীগ বাদ দিতে পারি, কিন্তু এই কথাগুলো তো আর বিতর্কিত না, এগুলো তো মনে রাখা যায়। ঠিক আছে, আমরা একবার দেখে রাখবো অন্তত। তাহলে মুক্তিযুদ্ধের 4 খলিফার মধ্যে কে কে অন্তর্ভুক্ত ছিল এটা মনে রাখবা।
এটা খেয়াল রাখবা, ঠিক আছে? আচ্ছা গেল। দেওয়ার পর এই চারজনের মাঝখানে একজন নাম হলো আসম আব্দুর রব, একজন একটা ঘটনা ঘটাইছে 2রা মার্চই। দেখো 2রা মার্চে গঠিত হয়েছে, 2রা মার্চেই এই ঘটনাগুলো একসাথে লিখে ফেলবা, 1লা মার্চ নিয়ে আলাদা করে পড়ার দরকার নেই। 2রা মার্চেই এরা গঠিত হয়েছে, একই বক্সের মধ্যে, 2রা মার্চের বক্সের মধ্যে এটা সহ লিখে ফেলবা, ঠিক আছে? তো 2রা মার্চ ঢাকার কলা ভবনের, কলা ভবন, কলা ভবন, ঢাকার কলা ভবনের বটতলায়, ঠিক আছে? বটতলায় আসম আব্দুর রবের নেতৃত্বে বা আসম আব্দুর রব কি করছিল, প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছিল, ঠিক আছে? এবং তুমি জানো কিনা জানি না, প্রথম দিকে কিন্তু আমাদের জাতীয় পতাকা যেটা আছে, হ্যাঁ, জাতীয় পতাকার মধ্যে কিন্তু মানচিত্র ছিল। আমাদের জাতীয় পতাকার মধ্যে কি ছিল? মানচিত্র ছিল। জাতীয় পতাকার মধ্যে মাঝখানে কি ছিল? মানচিত্র ছিল, মানচিত্র, ঠিক আছে? তো পরবর্তীতে কিন্তু মানচিত্রটা একটা সময় বাদ দেওয়া হয়। কত সালে বাদ দেওয়া হয় এটা আমার একটু খেয়াল নাই, আমি গুগল সার্চ দিই যে আমাদের জাতীয় পতাকা থেকে মানচিত্র কত সালে বাদ দেওয়া হয়। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় কবে? এটা বাদ দেওয়া হয় 1972 সালে 12ই জানুয়ারি। তাহলে দেখো প্রথম দিকে কিন্তু কি বললাম যে আমাদের জাতীয় পতাকার মধ্যে মানচিত্র ছিল, এবং মানচিত্র খণ্ডিত যে জাতীয় পতাকাটা ওটাই ওই সময় উত্তোলন করছিল। তাহলে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করছিল, এই জন্য জাতীয় পতাকা উত্তোলন দিবস বা জাতীয় পতাকা দিবস বলা হয়। 2রা মার্চটা কি বলা হয়? 2রা মার্চকে বলা হয় জাতীয় পতাকা দিবস, জাতীয় পতাকা দিবস, ঠিক আছে? আর একটা তোমাদের কনফিউশন লাগে যে জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে। তো ওইটা হচ্ছে 23শে মার্চ, ওই সময় বঙ্গবন্ধু নিজের বাড়ির থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এখন যেহেতু বঙ্গবন্ধু টোটালি বাদ, এই জন্য ওই ইটাও পড়া লাগবে না, ঠিক আছে? তো কি বললাম, একটা হলো আগে আমরা কনফিউশনে পড়তাম আর কি, আগে এটা কনফিউশন ছিল অনেকের মাঝে যে কোনটা জাতীয় পতাকা দিবস আর কোনটা জাতীয় পতাকা উত্তোলন দিবস। জাতীয় পতাকা দিবস হলো 2রা মার্চ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা পরীক্ষা আসার মতো। তবে আরেকটা পড়া লাগতো আমাদের সময় যে জাতীয় পতাকা উত্তোলন দিবস কবে, সেটা ছিল 23শে মার্চ, এবং সেটা বঙ্গবন্ধু নিজের বাড়ি থেকে উত্তোলন করা হয়েছিল, এই জন্য ডাইরেক্ট উত্তোলন দিবস নাম দেওয়া হয়েছে। তো এটা আপাতত ভুলে যাও, তুমি মনে রাখো জাতীয় পতাকা দিবস কবে 2রা মার্চ, কারণ এবং কে উত্তোলন করছিল তাহলে খেয়াল করে দেখো, কে কে আসম আব্দুর রব। কত তারিখ, কত তারিখ? 2রা মার্চ। কোথায়? আনসার হচ্ছে জাবির বটতলায়, জাবির কলা ভবনের বটতলায়। তাহলে 3টা প্রশ্ন মনে রাখবা। জাতীয় পতাকা, তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে কবে? এটা আনসার হচ্ছে 2রা মার্চ। কে? আসম আব্দুর রব। কোথায়? জাবির কলা ভবনের বটতলায়। হ্যাঁ, কত তারিখ? 2রা মার্চ, এটা বললাম, হ্যাঁ। এবং এই জন্যই জাতীয় পতাকা দিবস এটাকে বলা হয়। তো এই তথ্যগুলো একটু এখান থেকে মনে রাখবা, এটাতে কখনো ভুল না হয়, ঠিক আছে? এবং ওই সময় এটা একটু ভালো করে খেয়াল রাখো, এইভাবে যদি প্রশ্ন আসে যে মানচিত্র খণ্ডিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় কবে, তাও আনসার 2রা মার্চ, ঠিক আছে? আচ্ছা এটা গেল। আচ্ছা এটা দেওয়ার পর 2রা মার্চের কাহিনী গেল। 3রা মার্চ, ঠিক আছে? পল্টন ময়দানে বলছিলাম না এই দুজনের কথা আলাদা করে মনে রাখা লাগবো। তা আসম আব্দুর রফের যে ভূমিকাটা, এটা পড়ে ফেলছি, ঠিক আছে? এটা পড়ে ফেলছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার হচ্ছে শাহজাহান সিরাজের যে ভূমিকাটা, এটা পড়ি। ওই যে মুক্তিযুদ্ধের 4 খলিফা, যেহেতু এরা অনেক দায়িত্বশীল ব্যক্তি দেখেই তো তাদেরকে নিয়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত করা হয়েছে, তাই না? তারা অনেক দায়িত্বশীল দেখেই তো, এর মধ্যে একজনের দায়িত্ব আমরা বুঝে গেছি, একজন অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে ফেলছে, ঠিক আছে? এবং আরেকজনের গুরুত্ব একটু পড়ি আমরা, যে শাহজাহান সিরাজ কি করছে। শাহজাহান সিরাজ কি করছে? শাহজাহান সিরাজ করছে হচ্ছে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করছে। ইশতেহার মানে একটা ঘোষণা, একটা মানে একটা কি সম্বলিত একটা মতামত, বা স্বাধীনতার যে আসলে কি বলে এই স্বাধীনতার বিষয়গুলা, হ্যাঁ, কিভাবে কি হবে, বা আমরা কি কি পাবো, কি কি পাওয়া উচিত, মানে এগুলো নিয়ে একটা আলোচনা বলতে পারো, ঠিক আছে? এটা ইশতেহার কি বোঝার দরকার নাই। তবে ইশতেহারের মধ্যে কয়টা লক্ষ্য ছিল? 3টা লক্ষ্য ছিল। তাহলে এটা পরীক্ষা আসে, স্বাধীনতার ইশতেহার ঘোষণা করছে কত তারিখ এবং কে? তো কে, এটা মনে এমনি খেয়াল রাখতে পারো, শতে শাহজাহান সিরাজ, ইসের শ, ইসের শতে শাহজাহান সিরাজ, ঠিক আছে? এটা একটা বুদ্ধি। এবং যদি বলে লক্ষ্য কয়টি ছিল, লক্ষ্য, এটা শ দিয়ে মনে রাখতে পারো। কিভাবে? দেখো আমাদের ব্যঞ্জন বর্ণে শ আছে কয় রকমের বলো? আমাদের ব্যঞ্জন বর্ণে শ আছে 3 রকমের, দন্তস্ব, তালিব্যস্ব, মূর্ধন্যস্ব। যেহেতু শ 3 রকমের আছে, এই জন্য মনে রাখবে ইশতেহারের শতে শাহজাহান সিরাজ, এবং শ 3 রকমের আছে দিকে 3টা লক্ষ্য ছিল এখানে, বুঝছো? এমনি মনে রাখবা। অথবা ইশতেহার, তেহার লিখতে ত আছে, তটা কি 3-এর মতো কিনা? তটা কিসের মতো? 3-এর মতো, এই জন্য মনে রাখবা লক্ষ্য 3টি, এমনি খেয়াল রাখতে পারো। তাহলে আশা করি এটা খেয়াল রাখতে পারবো স্বাধীনতার ইশতেহার কে দিছে, ঠিক আছে? এবং এই যে 3টি লক্ষ্য 3রা মার্চ, এটাও তো মিলে যায়, ঠিক আছে? এটা মিলে যায়। তাহলে ইশতেহারের মতো ত আছে, তটা 3-এর মতো, 3রা মার্চ, এবং 3-এর মতো দিকে 3টা লক্ষ্য ছিল, এবং ইশতেহারের সদা সাধারণ সিরাজ। দেখছো সব মিলে গেছে, মিলে গেছে। এরপর আচ্ছা এখন একটা কনফিউশন, যদি বলে মানচিত্র খণ্ডিত জাতীয় পতাকা, তাহলে হচ্ছে 2রা মার্চ। যদি বলে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে, মানে জাতীয় সঙ্গীত গাচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতেছে, এটা কত তারিখ? এটা 3রা মার্চ। তাহলে এটা ভালো করে খেয়াল রাখো, অনেকে বলে 2রা মার্চ দেখায় ফেলে। যদি বলে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতের সাথে সাথে,
জাতীয় পতাকা উত্তোলন হয়, এটা কবে? তাহলে অনেকে বলে কি দাগায় ফেলে, 2রা মার্চ দাগায় ফেলে। না, জাতীয় সঙ্গীতের সাথে বললে এখন দেখবে 3রা মার্চ, মানে পরের দিন। ঠিক আছে, প্রথম দিন নর্মালি উত্তোলন করছে, দ্বিতীয় দিন জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে উত্তোলন করছে। ঠিক আছে, এবং আসলে আমরা আগে পড়তে হইতো বঙ্গবন্ধুকে ওই দিনই জাতির জনক উপাধি দেওয়া হয়, এটা আপাতত পড়ার দরকার নাই। ঠিক আছে, এটা আপাতত দরকার নাই, এটা বাদ। ঠিক আছে, এবং আসম আব্দুর রব যিনি, ইনি জাতীয় জনক উপাধি দিয়েছিলেন আর কি, তো এটা আপাতত পড়ার দরকার নাই, বাইচে গেছি আমরা, বাদ। ঠিক আছে, তবে আরেকটা ইনফরমেশন পড়তে পারো, পূর্ব পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় বা বলা হয় কোন দিন? 3রা মার্চ। বুঝছো, এটা একটা সুন্দর ইনফরমেশন, মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে মোটামুটি বললাম যেটা, একটু আবারও যদি সামারি করি ঘটনাগুলো, যদি আরেকবার সিরিয়ালে বলি। 1970 সালে ওই আওয়ামী লীগ ওই সময় সংখ্যাগরিষ্ঠতা লাভ করছিল, অনেক ভোট পাইছিল, কিন্তু ওই সময় ইয়াহিয়া খান তাদেরকে সরকার গঠন করতে দেয় নাই। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে গিয়ে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিছিল। 1লা মার্চ, 2রা মার্চ ওই সময় অসহযোগ আন্দোলন গঠন করতেছিল, এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই ওই সময় ছাত্র সংগঠনগুলো মিলাইয়া স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল 4জন স্পেশাল ব্যক্তির নেতৃত্বে। 4জন ব্যক্তিরে বলা হয় কি খলিফা, 4 খলিফা, মুক্তিযোদ্ধার 4 খলিফা। এবং তোমরা বলতেছিলাম কিনা যে প্রথম মার্চ, 1লা মার্চ, 2রা মার্চ অসহযোগ আন্দোলন গ্রহণ করছিল, 3রা মার্চ হরতালের ডাক দিছিল। 3রা মার্চ কি করছিল? হরতালের ডাক দিছিল, হরতাল। এবং হরতালের সময় হরতালের পক্ষে, মানে হরতালের পক্ষে বা বঙ্গবন্ধুর পক্ষে, অসহযোগ আন্দোলনের পক্ষে সম্মতি দিতে গিয়া একজন নিহত হয়, মারা যায়, শহীদ হয়। ঠিক আছে, এবং তাকেই ধরা হয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, এবং তার নাম হলো শঙ্কু সমজদার। তার নাম কি? শঙ্কু সমজদার। তাহলে মনে রাখো একটা তথ্য, আমি যদি একটু বলে দেই, তুমি মনে রাখো যে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? ঠিক আছে, তো কি বললাম, ওই যে 3রা মার্চ, 1971 সালে 3রা মার্চ, যখন ওই তাদের বললাম না যে 2রা মার্চ অসহযোগ আন্দোলন হয়েছিল, এবং অসহযোগ আন্দোলনের ভিত্তিতেই 3রা মার্চ হরতালের ডাক দিছিল। হরতালে সম্মতি দিতে গিয়া, ঠিক আছে, ওই দিন প্রথম একজন মারা যায় 3রা মার্চে। তাহলে আমরা 1লা মার্চ, 2রা মার্চের কথা পড়ছি, 3রা মার্চে পড়ছি। ওই 3রা মার্চে হরতাল, এটা লেখা রাখতে পারে এখানে, যে এখানেই হরতাল হয়েছিল। ওই দিন হরতাল, ওই যে অসহযোগ আন্দোলনের প্রতি, হরতালের প্রতি সমর্থন দিতে গিয়া একজন প্রথম মারা যায়, শহীদ হয়। তার নাম হইল শঙ্কু সমজদার। তার নাম কি? শঙ্কু সমজদার। তো আমি নামটা একটু লিখি, অনেকে বানানটা ভুল করে ফেলে, দেখো। তাহলে তাহলে তুমি মনে রাখো, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার। বুঝছো কি না কেন তাকে প্রথম শহীদ বলা হয়েছে? কারণ প্রথম দিকে সে মারা গেছে। এখন তোমরা একটা ভুল করে ফেলো পরীক্ষায়, লেখা আছে সমজদার, তুমি চোখেও দেখতেছো সমজদার, কিন্তু তুমি ভুলে বলে মনে করো এটা মনে হয় টাইপিং মিস্টেক, এটা মনে হয় এমন হবে শঙ্কু মজুমদার। অনেকের মজুমদার বংশ আছে না? মজুমদার চৌধুরী বংশ, ভুইয়া বংশ, মজুমদার বংশ আছে না? তো তুমি চোখে দেখতেছো সমজদার, তুমি মনে করো টাইপিং মিস্টেক, এটা মনে হয় মজুমদার হবে। ভাই এটা ভুল লেখছে, ভাই এটা ভুল লেখছে, এটা শঙ্কু সমজদার না, এটা মজুমদার। মজুমদার না, এটা এবং সমজদার। ঠিক আছে, তো ভালো করে খেয়াল রাখতো, শঙ্কু সমজদার, মজুমদার না। ঠিক আছে, আচ্ছা, এখন যদি কখনো অপশনে যদি শঙ্কু সমজদার না খুঁজে পাও, তখন তুমি দেখাবা ফারুক ইকবাল। ফারুক ইকবাল তবে পাবা। এখন আমি জানি তোমরা মনে মনে অনেকে প্রশ্ন করতেছো, ভাই যদি এমন হয়, যদিও কখনো প্রশ্ন আসতো না, তোমরা তো আসলে প্রশ্ন বানাও। ঠিক আছে, ভাই যদি এমন হয় দুইটাই অপশন আছে, তো কোনটা দেখাবো? তোমাদের তো একটা জাতীয় প্রশ্ন এটা, ভাই দুইটাই যদি অপশনে থাকে তাহলে কোনটা দেখাবো? ঠিক আছে, যদি এরকম টাইপের প্রশ্ন জীবনে আসতো না, ঠিক আছে, তখন দেখাবে শঙ্কু সমজদার। এটা মোর কারেক্ট। এটা খুঁজে না পেলে এটা খুঁজে না পেলে এইটা, বুঝছো? তো মোর কারেক্ট কে? শঙ্কু সমজদার। বুঝছো? তাহলে আশা করি মনে রাখতে পারবা, বুঝতে পারছো যে ব্যাকগ্রাউন্ডটা কি, ইতিহাসটা কোথায় কোথায়, কেন তাকে প্রথম মুক্তিযুদ্ধের শহীদ বলা হয়েছে, তুমি বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, কেন এটাও বুঝতে পারছো আশা করি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি মার্চ মাসের প্রথম দিকের কিছু ঘটনা শুনলাম, যে 1লা মার্চ, 2রা মার্চ, 3রা মার্চে কিছু ঘটনা ঘটছিল, এখানে একটু ইনফরমেশন গুলো আমরা জানলাম। ঠিক আছে, তো তোমরা বলো এইটুকু অল্প পড়াইলাম, একটু বুঝছো কিনা তুমি, মানে ঘটনা সিরিয়ালটা বুঝতে পারতেছো কিনা? ঠিক আছে, যে কোথায় কোথায় আসতেছি। তবে আমি তোমাদের একটা ব্যাপার নিয়ে একটু খুশি। কি খুশি? বা একটু ভালো লাগছে বলতে পারো, খুশি বা ভালো লাগছে বলতে পারো। কি, আমি তো গ্রুপে একটা পোল দিয়েছিলাম, অনেকে হয়তো ভোট দিছো। এটা হলো, ভাই তোমার কাছে কোন সাবজেক্টের ক্লাসটা সবচেয়ে বেশি ভালো লাগে? এখানে তো একটা অপশনে ভোট দেওয়া যায়। ঠিক আছে, অনেকে বলছে ভাই আমাদের আমাদের একাধিক ক্লাস ভালো লাগে, আপনাদের সব ক্লাসই ভালো লাগে। অনেকে এটা বলছো কমেন্টে, অনেকে এটা বলছো ভাই আপনাদের সব ক্লাসই ভালো লাগে।
কিন্তু তারপরেও বলছি যে এমন একটা সাবজেক্ট আছে যেটার মধ্যে ভোট দাও, মানে তোমার ভালো লাগছে খুব, এটার মধ্যে ভোট দাও বেশি করে। মানে ভোট দেওয়ার অপশনের মধ্যে একটা একটা অপশনে ভোট দেওয়া যায় আর কি, 5 সাবজেক্টের মধ্যে। তো তোমরা ম্যাক্সিমাম আমি ভোট দিছো বায়োলজি, তো বায়োলজির ক্লাসগুলো তো আমি নেই ম্যাক্সিমাম, তাই না? এটাই আর কি, যে না তোমরা বায়োলজির ক্লাসগুলো পছন্দ করতেছো। আমি তোমাদেরকে ক্লাসে অনেকবার বলছি বায়োলজি ক্লাসগুলোতে, দেখো যে ক্লাসটা আমি তোমাকে এখন 3 ঘন্টা নিতেছি, তুমি এইচএসসির পরে দেখো সেম জিনিসই পড়াবো, কিন্তু দেখবো যে টাইম কমে গেছে, বুঝছো? দেখবো যে 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ করে ফেলছি হাইস্ট। ঠিক আছে, এখন তোমাদেরকে সময় আছে, বিস্তারিত পড়াচ্ছি, ধীরে ধীরে পড়াচ্ছি, সবকিছু দেখা দেখা পড়াইতেছি। ঠিক আছে, লং টার্ম এটা কাজে লাগবে। এখন তোমাদের হাতে সময় আছে, পরে সময় পাবা না। আচ্ছা, পূর্ব পাকিস্তান কি স্বাধীন? পূর্ব পাকিস্তান কি স্বাধীন বাংলাদেশ নামকরণ কি সাধন করছেন? না, একজন ঘোষণা দেওয়া হয়েছিল আর কি। না, সাধারণ সেটা ঘোষণা দেওয়া হয়েছিল পরদিন, একটু মনে রাখবা। পূর্ব পাকিস্তানকে, এটা মনে রাখবা, পূর্ব পাকিস্তানকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল কত তারিখ? 3রা মার্চ। একটু মনে রাখবা, আর কিছু মনে রাখার দরকার নাই। আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে না মানে কি বুঝলাম না। আমি তো বারবার কথাগুলো বলছি, এবং লেখা তো আমি আমি তো দেখতে পারতেছি, বুঝা যায়। আমি তোমাদের সাথে, আমিও তো লাইভ ক্লাসে দেখতেছি ক্যামেরাতে। আচ্ছা, তোমরা কি লেখা বুঝতেছো না? ভাইয়া কি লিখবো, সব ঘোলা, আর লেখা বোঝা যাচ্ছে না। কি বলো, একটু এটা জানাও তো, লেখা বোঝা যাচ্ছে কিনা। লেখা তো না বোঝার কথা না, আমি তো দেখতেছি বোঝা যায়। আর যদি তাও একটু সমস্যা হয়, তোমরা ফোনটাকে রোটেট করে ফেলো, রোটেট, ভিডিওটা রোটেট করে দেখো। না, আমি তোমাদের সাথে লাইভ ক্লাসটা আমি নিজেও দেখতেছি আরেকটা ফোনে, আমি দেখতেছি দেখা যায়। এবং একই সাথে আমি যখন একটা লেখা বলি, এটা কিন্তু বলতেছিও মুখে। অনেক সময় তুমি হাতের লেখা না বুঝতে পারো, এক্ষেত্রে আমি মুখে কিন্তু বলতেছিও। এই যে সবাই বুঝতেছে, সবাই বলতেছে বুঝতেছি, লেখা বোঝা যায়, বুঝতেছি ভাই, আমি বুঝতেছি, ক্লিয়ার আছে, বোঝা যায়, জি বুঝতেছি। এই যে আবিদ বলছে বোঝা যাচ্ছে ভাই। তাইলে তাইলে সমস্যা হয়েছে জান্নাতুল কুবরা মুক্তা। ঠিক আছে, তোমার নামটা সুন্দর আছে, জান্নাতুল কুবরা মুক্তা। তোমার নেটে একটু প্রবলেম করতেছে হয়তোবা। তোমার জন্য আরেকটা সলিউশন হইলো, দুইটা সলিউশন আছে। একটা হলো তুমি ক্লাসের পরে একবারে লিখো, আরেকটা সলিউশন হইলো তুমি ফোনটাকে রোটেট করে নাও একটু, অথবা তোমার নেট কানেকশন ঠিক আছে কিনা একটু দেখো। ঠিক আছে, হ্যাঁ, একটু ছোট লাগে, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ছোট লাগবে কিন্তু বোঝা যায়, বুঝতে পারলেই হইলো। ঠিক আছে, আচ্ছা, আশা করি লিখে ফেলছো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সাথে সাথে, সমস্যা নেই বেশি একটা। আচ্ছা, শেষ। এরপরে এরপরে আমাদের ধারাবাহিক ঘটনা বলি। তো এটা আগে বলছি, দেখো আমাদের মুক্তিযোদ্ধা দিবস হলো 1লা ডিসেম্বর, এবং একই সাথে এটাকে এইডস দিবসও বলা হয়, বলছি আগে। মুক্তিযোদ্ধা দিবস, প্রথম শহীদকে শঙ্কু সমুদ্র না পাইলে ফারুক ইকবাল, বলছি আগেই। ঠিক আছে, গেল। আবারও আমাদের ধারাবাহিক সিরিয়ালে যদি আমরা বলি, আমাদের কে কে আছে দেখো, কি কে আছে। 18ই মার্চ, আমাকে 17ই আসলে, এখন আমরা অপারেশন সার্চ লাইট ওটা নিয়ে কথাবার্তা শুরু করে দিব আর কি। হ্যাঁ, মাঝখানে অনেক কাহিনী টাহিনী হয়েছে, বাদ দাও। তুমি 17ই মার্চের কাহিনী থেকে মেনলি শুরু হয়। 17ই মার্চে মেনলি অপারেশন সার্চ লাইট শুরু করার পরিকল্পনা শুরু করা হয়, এবং ইয়াহিয়া খান বারবার বঙ্গবন্ধুর সাথে তখন ডেট মানে পিছাইতেছিল, যে এদিন না ওই দিন, মানে বৈঠক করার কথা, তাদের একটা আলোচনার বৈঠক করার কথা, কিন্তু তারা, ইয়াহিয়া খান বারবার ডেট পিছাচ্ছিল, যে না আজকে না ওই দিন, ওই দিন না আজকে, আজকে না ওই দিন, এভাবে ডেট পিছাতেছিল বঙ্গবন্ধুর সাথে। ডেট মানে ঠিক করতেছিল না, বৈঠকে বসতেছিল না, আলোচনায় বসতেছিল না। ঠিক আছে, এবং মনে মনে ওই সময়ে আলোচনা পিছাতে পিছাতে, আলোচনা না করতে করতে ওই সময় তারা মনে মনে নিজেদের নিজেদের মধ্যে ওই অন্যান্য দেশ থেকে, ভারত থেকে, ভারত থেকে কিনা জানি না, অন্যান্য দেশ থেকে পাকিস্তান গোলা বারুদ, সেনাবাহিনী বা অস্ত্র এগুলা জমা করতেছিল। মানে তারা মনে মনে প্ল্যান করতেছিল যে একটা অ্যাটাক করব, একটা আক্রমণ করব। ঠিক আছে, আচ্ছা, তো 17ই মার্চ থেকে মোটামুটি যারা অপারেশন সার্চলাইটের মানে পরিকল্পনা শুরু করে দেয়, কিন্তু অপারেশন সার্চলাইটের যে নীল নকশা, কিভাবে তারা আক্রমণটা করবে, একটা প্ল্যান, আমরা একটা প্ল্যান করে আগে না সবসময়, এই নীল নকশা বা প্ল্যান, এই প্ল্যানটা করে ফেলছিল 18ই মার্চ। ঠিক আছে, তো মোটামুটি 3জন ব্যক্তি এর সাথে সরাসরি জড়িত।
তিনজন ব্যক্তির নাম তোমাকে খেয়াল রাখা লাগবে, তিনজন ব্যক্তি সরাসরি এই অপারেশন সার্চলাইটের সাথে জড়িত। এ প্রশ্ন এভাবেও আসে যে টিচার কোন ব্যক্তি অপারেশন সার্চলাইটের সাথে জড়িত নয় বা আমাদের নীল নকশার সাথে জড়িত নয়, এভাবে কিরা প্রশ্ন আসে। তো দেখো 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 18 মার্চ কি কি আছে, স্থান দরকার নাই, তিনজন ব্যক্তির নাম টিক্কা খান, এনে সংক্ষেপে লেখা আছে আর কি, টিক্কা খান, টিক্কা খান। তারপর খাদিম আলী রেজা, তার পুরো নাম হলো জেনারেল খাদিম রেজা, খাদিম রেজা, খাদিম রেজা। আর রাও ফরমান আলী, তার পুরো নাম হলো রাও ফরমান আলী। তাহলে তিনজন ব্যক্তির নাম খেয়াল করে দেখো, একটা হলো কি টিক্কা খান, এরপর খাদিম রেজা, আর একটা হলো রাও ফরমান আলী। তিনজন ব্যক্তির নাম এখানে আছে, তিনজন জড়িত। আচ্ছা, নাম্বার 1 নামগুলা খেয়াল রাখলাম। এরপরে এরপরে ওএস মানে স্টুডেন্টকে আমি শর্টকাটে লেখছি দেখো, ওএস মানে অপারেশন সার্চ লাইট। ওএস মানে কি অপারেশন সার্চ লাইট। তো অপারেশন সার্চ লাইট নীল নকশা কত তারিখ করা হয়, আনসার হচ্ছে 18 মার্চ। এটা পরীক্ষা আসে, পরীক্ষা একবার আসছিল যে অপারেশন সার্চ লাইটের নীল নকশা কত তারিখ করা হয়, আনসার হচ্ছে 18 মার্চ। 17 মার্চ থেকে তারা চিন্তা ভাবনা শুরু করে, তবে নীল নকশা তৈরি করে কবে, 18 মার্চ। ঠিক আছে। আচ্ছা, তো এখানে তিনটা ইনফরমেশন তোকে মেইনলি খেয়াল রাখা লাগবে। এই যে তিনজন ব্যক্তির নাম পড়লা, তিনজন ব্যক্তিকে তিনটা দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সার্বিকভাবে সার্বিকভাবে গণহত্যার একটা মূল দায়িত্ব দেওয়া হয়েছিল, সার্বিকভাবে মানে ওভারঅল একটা দায়িত্ব দেওয়া হয়েছে একজনকে। আর একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার মধ্যে মেইনলি, আর একজনকে ঢাকার বাইরে। বুঝছো? তাহলে দেখো, মূল দায়িত্ব সার্বিকভাবে গণহত্যার মূল দায়িত্ব, সার্বিকভাবে গণহত্যার মূল দায়িত্ব, এটার আনসার হচ্ছে টিক্কা খান। ঠিক আছে, যদি বলে সার্বিকভাবে গণহত্যার মূল দায়িত্বে মানে ওভারঅল একটা মূল দায়িত্বে কে ছিলেন, আনসার হচ্ছে টিক্কা খান। একজনের গেল। 2 নম্বরে, তুমি এইসব তথ্য সকল বই খুঁজে পাবা না। আমি তোমাকে যত ইনফরমেশন দিয়ে দিতেছি এখানে, সবগুলো ইনফরমেশন তুমি জীবনও একটা বইয়ে খুঁজে পাবা না, গ্যারান্টি। যে কোনো একটা জিকে বইয়ে তুমি পড়ো, একটা জিকে বইয়ে সবগুলো ইনফরমেশন তুমি খুঁজে পাবা না। ঠিক আছে, আমি তোমাকে একাধিক বই প্লাস বিগত বছরের মেডিকেল, ডেন্টাল, বিসিএস, বিশ্ববিদ্যালয়ের চাকরির কোয়েশ্চেন সব একসাথে অ্যানালাইজ করে মোটামুটি আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, একটু গোছানো রূপেও, এবং অবশ্যই এইভাবে ছকটা তো আরো আগে গোছানো পাবা না। ছকটা তো আমরা নিজস্ব ফরম্যাট, এটা আমাদের নিজস্ব ফরম্যাট, এই ফরম্যাটে আমরা সাজাইছি নিজেদের মতো করে। ঠিক আছে, তোমরা নোট করে রাখবা। আচ্ছা, দেখালো তো ঢাকার বাইরে কে ছিল, খাদিম রেজা। ঢাকায় ছিল রাও ফরমান আলী। তো তিনটা একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, তো আমি আগে কখনো ট্রিক্স ইউজ করি নাই তিনটা মনে রাখার, তো তোমরা চাইলে ট্রিক্স একটা ইউজ করতে পারো। ঠিক আছে, যেমন ঢাকায় কে, ঢাকার বাইরে কে, হ্যাঁ, আর একটা হলো কি মূল দায়িত্বে কে ছিলেন। কেমনে বানানো যায় দেখো, তোকে ট্রিক্স বানাই। ঢাকায় ছিলেন রাও ফরমান আলী, হ্যাঁ, রাও ফরমান। তোমরা একটা টেকনিক বানাও দেখো, মানে এমন একটা টেকনিক বানাও নাম শুনে মনে পড়ে যায়। ঢাকায় ছিলেন রাও ফরমান আলী, রাও ফরমান। কেন মনে রাখা যায়, আমার বুদ্ধি মানে ট্রিক্স মাথায় আসতেছে না, কি মনে রাখা যায় বলো তো? ফরমানের বুদ্ধি আসে না মাথায়। তোমাদের মাথায় কোনো বুদ্ধি আসে কমেন্ট করো তো দেখি। খাদিম রাজার সাথে ঢাকার বাইরে একটা মিলাও। এমনি মনে রাখো যে ঢাকার বাইরে গিয়ে খায়, এজন্য খাদিম রাজা। ঢাকার বাইরে গিয়ে খায়, এজন্য হচ্ছে খাদিম রাজা। আর ঢাকায় হচ্ছে রাও ফরমান আলী, ফরমান দিয়ে কিছু একটা কি মাথায় আসতেছে না। বা ঢাকায় মান সম্মান অনেক, এজন্য রাও ফরমান। ঠিক আছে, হ্যাঁ, এমনি মনে রাখতে পারবো। রাও কিছু একটা মিলিয়ে পড়তে পারো। ঠিক আছে, অথবা আমার নাম দিয়ে মিলিয়ে পড়তে পারো। ঠিক আছে, আমার নাম দিয়ে পড়তে পারো, যেমন ঢাকায় রাফি ভাই, ঢাকায় কে, রাফি ভাই, রাফির রাও ফরমান আলী মিলে পড়তে পারো। বুঝছো, আমার নাম দিয়ে মিলে পড়তে পারো। তো ঢাকায় রাফি ভাই, ঢাকায় ছিল কে, রাফি ভাই। ঠিক আছে, মুক্তিযুদ্ধে, ঠিক আছে, অপারেশন সার্চ লাইটে ঢাকার মধ্যে গণহত্যার মেইন দায়িত্ব ছিল কে, রাফি ভাই। শেষ, রাফি ভাই মনে হচ্ছে রাও ফরমান আলী। বুঝছো, আমার নাম দিয়ে পড়ো, মনে থাকবো, দেবো পরীক্ষার হলে মনে পড়ে দেবো। ঠিক আছে, আমার নাম দিয়ে পড়ো, রাফি ভাই মানে রাও ফরমান আলী ঢাকায় ছিল। আর ঢাকার বাইরে গিয়ে খায়, এজন্য খাদেম। আর টিক্কা ছিল, টিকে গেছে, সব জায়গায় টিকে গেছে। বলতে পারো যে সব জায়গায় টিকে গেছে, তার নাম টিকে খান। সব জায়গায় মানে সার্বিক গণহত্যা, হ্যাঁ, মূল দায়িত্বে সব জায়গায় মূলত টিকে গেছে টিকে খান। বুঝছো, এমনি পড়তে পারো। যাই হোক, যেমনি হোক একটা ট্রিক দিয়ে পড়ার চেষ্টা করবো, যেমনি হোক যাতে না বললে দাও। ঠিক আছে, গেল।
19 মার্চ মারাত্মক ইনফরমেশন তথ্য মনে রাখা লাগবে। 19 মার্চ কি, জায়গার নাম কি, স্থান কোথায়, গাজীপুরের জয়দেবপুর, ঠিক আছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সংক্ষেপে ইবিআর দিয়ে পড়তে পারো, ইবিআর, ঠিক আছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কি করছে ভাইয়া, কি করছে? আর একটা কথা মনে রাখো একটু, অপারেশন সার্চলাইটের একটা অপর নাম হলো অপারেশন ব্লিজ। অপারেশন ব্লিজ, কেন ব্লিজ বলে জানি না, ঠিক আছে। তো অপারেশন সার্চলাইটের অপর নাম কি, অপারেশন ব্লিজ, ঠিক আছে। আচ্ছা, গেল। তো কি হয়েছে, 19 মার্চ গাজীপুরের জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যাদের কাছে অস্ত্র ছিল, অর্থাৎ তুমি তাদেরকে বলতে পারো সশস্ত্র, সশস্ত্র মানে তাদের কাছে অস্ত্র ছিল, এবং অস্ত্র নিয়ে তারা প্রথম একটা প্রতিরোধ গড়ে তুলছে, ঠিক আছে। এই জন্য মনে রাখো যে প্রথম সশস্ত্র আক্রমণ প্রতিরোধ, ঠিক আছে। প্রথম সশস্ত্র প্রতিরোধ করছে কে, বা আক্রমণ প্রতিরোধ করছে কে, মানে অস্ত্র সহ প্রথম আক্রমণ প্রতিরোধ করছে কোন দল, কারা, কোথায়, কত তারিখ, মাস্ট, মানে এটা লাগবেই, মানে মারাত্মক ইম্পর্টেন্ট লাগবেই, ঠিক আছে। তাহলে কত তারিখ, কোথায়, কারা প্রথম অস্ত্র নিয়ে আক্রমণ প্রতিরোধ করছে। তাহলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র সহ, যেটা তুমি বলতে পারো সশস্ত্র, ঠিক আছে, আক্রমণ প্রতিরোধ করছে কারা, অর্থাৎ হচ্ছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কত তারিখ, 19 মার্চ। কোথায়, গাজীপুরের জয়দেবপুরে। এটা যে কত ইম্পর্টেন্ট, মানে যে কোনো পরীক্ষা চলে আসতে পারে, ঠিক আছে, মনে রাখবা। গেল। দেখো জ জ একটা ব্যাপার স্যাপার আছে এখানে, ঠিক আছে, যে গাজী, জ, রেজি, জ জ একটা ব্যাপার স্যাপার আছে। কেন জ জ ব্যাপার আছে আমি জানি না। যে গাজীপুরের জয়দেবপুরের রেজিমেন্ট, জ জ জ, ঠিক আছে না, মিলে যায়। আচ্ছা, যাই হোক। এরপরে 23 মার্চ, এটা আমাদের আগে পড়া লাগতো, এখন পড়া লাগবে না। ওই যে যেটা বলছিলাম তোমার একবার, যে 23 মার্চ বঙ্গবন্ধু নিজের বাড়িতে, যে মুজিবের নিজের বাড়িতে মুজিব কি করছিল, জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করছিল, ঠিক আছে। তো তখন আমরা পড়াইতাম যে জাতীয় পতাকা দিবস হলো 2 মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস হলো 23 মার্চ। এটা আবার তো দরকার নাই, এই কলাম তোমরা এখন বাদ দিয়ে দিতে পারো, বঙ্গবন্ধু ক্যান্সেল, ঠিক আছে। এরপরে আমাদের বুঝতেই পারতো 25 মার্চ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 25 মার্চ কি দিবস, তো ওই দিন অপারেশন সার্চলাইট হয়েছিল, এবং গণহত্যা দিবস, যেহেতু অনেক মানুষকে গণহত্যা করা হয়েছিল, মারছিল, গণহত্যা দিবস বলতেই পারো, ঠিক আছে। তবে এখানে একটা মারাত্মক সুন্দর একটা ইনফরমেশন আছে, যেটা তুমি অনেক জায়গায় খুঁজে পাবা না, সেটা হলো, ঠিক আছে, এই যে 25 মার্চ যে গণহত্যা দিবস, এটাকে কিন্তু প্রথম প্রথম স্বীকৃতি দেয় নাই, ঠিক আছে। মোটামুটি 2017 সালের 20 মার্চ, এটা খেয়াল করে দেখো, তুমি দেখতে পাচ্ছ কিন্তু জানি না, 20 মার্চ 2017, ঠিক আছে। 2017 সালের 20 মার্চ আইসা এই 25 মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারিভাবে, ঠিক আছে। সরকারিভাবে জাতীয় মন্ত্রী পরিষদ থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে ওই দিন, স্বীকৃতি, ঠিক আছে। এর আগে কিন্তু গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাই, ঠিক আছে, গণহত্যা দিবস হিসেবে পালন করা হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো স্থান দরকার নাই। তো পাকিস্তানি সেনাবাহিনীরা পুরা মাঠের নীতি, একটা নীতি অনুসরণ করে তারা হচ্ছে মারতেছিল বা আক্রমণ করতেছিল, ঠিক আছে। অপারেশন সার্চলাইট ছিল তাদের অপারেশনের নাম, ঠিক আছে, কিন্তু তারা একটা নীতি ফলো করে, নীতি ফলো করে তারা হচ্ছে আক্রমণ করতেছিল। সেই নীতির নাম হলো পোড়ামাটির নীতি, ঠিক আছে, পোড়ামাটির নীতি। তাহলে পাকিস্তানি সেনাবাহিনী পোড়ামাটির নীতি নামক একটা নীতি, তাহলে এটা কারা, এটা কি মুক্তিবাহিনী না, এটা পাকিস্তানি সেনাবাহিনী, হানাদার বাহিনী, তারা পোড়ামাটির নীতি অনুসরণ করে করে আক্রমণ করতেছিল। হোয়াট ইজ পোড়ামাটির নীতি, পোড়ামাটির নীতি, ঠিক আছে। হোয়াট ইজ পোড়ামাটির, পোড়ামাটির নীতি মানে হচ্ছে তারা আসলে ব্যাপারটা এইরকম, পোড়ামাটি মানে কি, মাটি পুড়ে গেছে, মাটি পুড়ে যায় কেমনে, এখন আক্রমণ করলে অনেক, তাই না, অনেক আক্রমণ করলে, হামলা করলে, মারামারি করলে, হ্যাঁ, তখন মাটি পুড়ে যায়, ব্যাপারটা এইরকম না কিছুটা। তো আসলে তাদের পোড়ামাটির নীতি মেন কথাটা হলো যে যতক্ষণ পর্যন্ত না আসলে তাদের মাটি যা দখল হয়, বা তাদেরকে মানুষগুলো মেরে না ফেলি, ততক্ষণ পর্যন্ত আক্রমণ চলবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না তাদের মানুষগুলো মেরে ফেলা হয়, যতক্ষণ পর্যন্ত না আমি নিঃস্ব করে দিতে পারি, যতক্ষণ পর্যন্ত মাটি দখল করে ফেলতে পারি, অতক্ষণ পর্যন্ত আক্রমণ চলবে। এটার নাম পোড়ামাটির নীতি মিললি। ওই নীতি অনুসরণ করে তারা মারামারি করতেছিল, ঠিক আছে, কোনো মায়া দয়া ছাড়া, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি 11:30টার দিকে 25 মার্চ রাত 11:30টার দিকে, এখন কয়টা বাজে আমাদের, 11:57, 10:57 বাজে। তো 11:30টার দিকে আমাদের স্টার্ট হয়েছিল, ঠিক আছে, অপারেশন সার্চলাইট বা অপারেশন ব্লিচ শুরু হয়েছিল। তো তোমাকে এখানে একটু মজার ইনফরমেশন শেখা লাগবে, যে প্রথম কোথায় আক্রমণ করছে, দ্বিতীয় কোথায় আক্রমণ করছে, তৃতীয় কোথায় আক্রমণ করছে। এগুলো তোমরা মোটামুটি অনেক জায়গায় অনেক বইয়ে খুঁজে পাবা না সিরিয়ালি, ঠিক আছে। তো আমি একসাথে করে দিয়েছি এখানে, যে প্রথম আক্রমণ করছে রাজারবাগ পুলিশ লাইনে, ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে। কারণ হচ্ছে তারা চিন্তা করতেছিল যে ভাই, প্রথম প্রথম যদি আমরা এমন করতে পারি যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী এদেরকে যদি দুর্বল করে দিতে পারি, তাহলে আর আমাদের বিরুদ্ধে লড়বে কে, বুঝছো না। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, যাদের একটু ক্ষমতা আছে, র্যাব,
পুলিশ, তাদেরকে যদি আমরা দুর্বল করে দিতে পারি, প্রথম যদি তাদেরকে আক্রমণ করে মেরে ফেলতে পারি, তাহলে সাধারণ মানুষ আর কি করবে আমাদের? তার সাধারণ মানুষকে রক্ষা করবে কে আর, তাই না? এই জন্য প্রথম গিয়ে পুলিশ পুলিশ লাইনে গিয়ে আক্রমণ করা শুরু করছে। তো প্রথম গিয়ে রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করছে, দ্বিতীয়বার আক্রমণ করছে ইস্ট পাকিস্তান রাইফেলস নামে একটা জায়গায় পিলখানায়, ঠিক আছে? তৃতীয়বার আক্রমণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলাতে, বুঝছো? তো তুমি সিরিয়ালটা মনে রাখো একটু কষ্ট করে, যে প্রথমে আক্রমণ করছে কোথায়, দ্বিতীয় আক্রমণ করছে কোথায়, তৃতীয় আক্রমণ করছে কোথায়, ঠিক আছে? আশা করি তুমি খেয়াল রাখতে পারবা, একটু দেখলেই খেয়াল থাকবে, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে এই তো আমাদের মার্চ মাসের ঘটনাগুলো মোটামুটি 25শে মার্চ পর্যন্ত গেল। এরপরে 26শে মার্চের একটু কথা আছে, ঠিক আছে? 26শে মার্চ নিয়ে বিতর্ক আছে যে আসলে স্বাধীনতার ঘোষণা কে দিছে, বঙ্গবন্ধু নাকি জিয়াউর রহমান? হ্যাঁ, তো এখানে আসলে বঙ্গবন্ধু চলে আসছে তো ডিরেক্ট, বঙ্গবন্ধু চলে আসছে, তো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? স্বাধীনতার ঘোষক কে? হ্যাঁ, বঙ্গবন্ধু বলছিল কি যে দিস ইজ দ্য লাস্ট মেসেজ ফর ইউ, হ্যাঁ, ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে ইহাই হয়তো আমার লাস্ট বার্তা, শেষ বার্তা, লাস্ট বার্তা না, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। এজন্য 26শে মার্চ কেই বলে স্বাধীনতা দিবস, মানে বলছে যে এখন থেকে স্বাধীন, মানে এখন থেকে স্বাধীন, কোনো কথা নাই, ঠিক আছে? ওখান থেকে স্বাধীন ঘোষণা করে দিছিল। তো এই জন্য আগে আমরা বর্তমান স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু, ঠিক আছে? বঙ্গবন্ধু যেহেতু চলে আসছে এটা বাদ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো 26শে মার্চ নিয়ে এই তথ্যগুলো পড়তে পারো। 26শে মার্চকে স্বাধীনতা দিবস বলা হয়, তবে আগে যেমন তোমার একটা ইনফরমেশন শিখাইছি যে 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে না, 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে কিন্তু প্রথম পালন করা হয় না, 2017 সালের 20শে মার্চ থেকে পালন করা শুরু হয়েছে। এরকম ভাবে অনুরূপ ভাবে 26শে মার্চকেও স্বাধীনতা দিবস হিসেবে প্রথম পালন করা হয় নাই, ঠিক আছে? 1980 সালের তারিখটা আমার এক্সাক্টলি খেয়াল নাই, দাঁড়াও আমি তারিখটা একটু দেখি। 1980 সালের আছে কি না এটা আমার কাছে, তারিখটা আমার কাছে আমি পাইতেছি না। আচ্ছা আমি একটু সার্চ দিই, হ্যাঁ। তো 1980 সাল থেকে কিন্তু জাতীয় দিবস হিসেবে পালন করা হয় এটাকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবা যে আমাদের 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে কবে থেকে পালন করা হয়, আনসার হচ্ছে 1980 সাল থেকে। তারিখটা দরকার না, জরুরি না, তারপরেও আমরা দেখে রাখি যে নাম কি, যে 26শে মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হয় কবে? আচ্ছা আমি ইনফরমেশনটা পারফেক্টলি পাইতেছি না, দেখি। তো সালটা মনে রাখো, একবার প্রশ্ন আসছিল আর কি। প্রশ্নটা কি, 26শে মার্চ জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে, জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস হিসেবে কত সাল থেকে পালন করা হয়? 1980 সাল থেকে, ঠিক আছে? মনে রাখো, একটু এটা খেয়াল রাখো। আচ্ছা গেল। তো 26শে মার্চ 26শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, আচ্ছা প্রথমত আসলে রাত 12টা 20-এর দিকে, এটা আসলে দরকার নাই, আমি ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী বলতেছি। রাত 12টা 20-এর দিকে, রাত 26শে মার্চ রাত 12টা 20-এর দিকে, অর্থাৎ প্রথম প্রহরে সাথে বলা হয়েছিল ওই সময় আসলে বঙ্গবন্ধু নিজের বাড়ি থেকে ওয়্যারলেস বা তারবিহীন মাধ্যমে ইংলিশে কি দিছিল, বক্তব্য দিছিল আর কি, দিস ইজ দ্য লাস্ট মেসেজ ফর ইউ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এবং বিবিসি বাংলা সেটা প্রকাশ করছিল। এটা আবার তো দরকার নাই, ঠিক আছে? তো এই বঙ্গবন্ধুর যে ঘোষণাটা, এই ঘোষণাটাই 26শে মার্চ দুপুরবেলা, হ্যাঁ তো দিছিল প্রথম প্রহর রাতের বেলা, তাই না? 26শে মার্চ রাত 12টার পর, হ্যাঁ, যখন 26শে মার্চ শুরু হয়েছে প্রথম প্রহরে 12টা 20-এর দিকে, হ্যাঁ, সেই ঘোষণা দিছিল। আচ্ছা 25শে মার্চ 26শে মার্চ দুপুরের দিকে তার কি বক্তব্য, এম এ হান্নান অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা হচ্ছে আব্দুল হান্নান না কি জানেন, তারা হয়তো দেখা বলি তার নামটা জানে কি ছিল, আচ্ছা হ্যাঁ এম এ হান্নান, ঠিক আছে, সরি এম এ হান্নান, ঠিক আছে। এম এ হান্নান কি করছে, তার একই বক্তব্য প্রকাশ করছে। এখন এইখান থেকে আমাদের 2021-22 সালে মনে হয়, 21-22 সালে, মানে আমরা যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 22-23 সেশনে, এর আগের বছর একটা কনফিউজিং কোশ্চেন আসছে এবং মোটামুটি গণহারে এটা সবাই ভুল করছে।
যদিও এটা ভুল করার কারণে চান্স মিস হবে না, ঢাকা মেডিকেলও মিস হবে না, যেগুলো কনফিউজিং এগুলোর জন্য সমস্যা হয় না, বুঝছো, যেগুলো সবাই পারে না, ম্যাক্সিমামের ভুল হয়, এগুলোর কারণে সমস্যা হয় না। তো দেখো দুইটা কনফিউশন প্রশ্ন আসছিল যে 26শে মার্চ এম এ হান্নান কোথা থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? পাঠ, প্রশ্ন আসছিল কি পাঠ করেন। তোমরা বিগত বছরের কোশ্চেন সলভ করতে গেলে এই জিনিসটা পাবা আর কি, যে একটা কনফিউজিং কোশ্চেন। তো যদি পাঠ বলে সেটা হচ্ছে আগ্রাবাদস্থ, চট্টগ্রামের আগ্রাবাদ, এটা কি চিটাগাং, সিটিজি লিখলাম, চিটাগাংয়ের চট্টগ্রামের আগ্রাবাদস্থ বেতার কেন্দ্র, বেতার কেন্দ্র চট্টগ্রামের আগ্রাবাদস্থ মানে আগ্রাবাদের বেতার কেন্দ্র থেকে পাঠ করছেন। আর প্রচার বললে হবে কালোরগের বেতার কেন্দ্র, বুঝছো কিনা? মানে খুবই সিম্পল একটা ঝামেলা লাগাই দিছিল এই জায়গার মধ্যে। যদি বলে যে প্রচার করছে কোথেকে, আনসার হচ্ছে কালোরগের বেতার কেন্দ্র থেকে। আর যদি বলে পাঠ করছে কোথেকে, আনসার হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদস্থ বেতার কেন্দ্র থেকে, আগ্রাবাদের বেতার কেন্দ্র। তাহলে এইসব এগুলো সব সমস্যা না, এগুলো ভুল করলে সবাই ভুল করে, সমস্যা না। এটা গণহারে সবাই ভুল করছিল ওই বছর। আচ্ছা, চোখনগরের একটা কোশ্চেন ছিল না, চোখনগর ওই বছরের সাল, যে সোমাইয়া মুসলিম মিম আপু যে খুলনা থেকে যে ফার্স্ট ছিল ওই বছর, বুঝছো। যাই হোক, এটা আমাদের এত জরুরি না এখন 26শে মার্চ। তবে 26শে মার্চ থেকে একটা কথা তোমাকে খেয়াল রাখা লাগবে, একটু লেখা রাখতে পারো এই জায়গার মধ্যে, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এদিন থেকে শুরু। তো আমরা একটু পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে পড়বো। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুরু, বেতার কেন্দ্রের শুরু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুরু ওই দিন 26শে মার্চ শুরু, ঠিক আছে। আচ্ছা, এরপরে 27 বলা হয়েছে তো বইগুলোতে লেখা আছে 26শে মার্চ। তো তাহলে কি বললাম, দেখো 26শে মার্চ প্রথম প্রহর রাত 12টা 20-এর দিকে বঙ্গবন্ধু দিয়েছিল ঘোষণা, আর 26শে মার্চ দুপুর বেলা দিয়েছে এম এ হান্নান, আর 27শে মার্চ বলা হয়েছে যে জিয়াউর রহমান নাকি আবারও কপি করছিল বঙ্গবন্ধুর ভাষণটাকে, ঠিক আছে, ঠিক আছে। যদিও এটা নিয়ে অনেক বিতর্ক, যে স্বাধীনতার ঘোষক কি বঙ্গবন্ধু নাকি জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, ঠিক আছে, এই আর কি। 27শে মার্চ জিয়াউর রহমান এই ঘোষণা দিছিল আর কি। যাই হোক, এটা আমাদের আপাতত মাথা ব্যথার কারণ না, ঠিক আছে, বাদ দাও। তাই একটু লেখা রেখে রাখো তথ্যগুলা, অন্তত এই কথাগুলো মনে রাখো। ও 26শে মার্চ, ইয়েস 26শে মার্চ মানে কি বার ছিল একটু খেয়াল রাখা লাগবে। 25শে মার্চ কি বার ছিল লেখা রাখো। 25শে মার্চ ছিল হচ্ছে বাংলায় কত সাল এবং কত তারিখ ছিল একটু খেয়াল রাখা লাগবে, ঠিক আছে। আমি একটু বলি, দেখো 25শে মার্চ ছিল বৃহস্পতিবার, লেখা রাখো, তারিখ লাগবে। 25শে মার্চ ছিল বৃহস্পতিবার, ছিল বৃহস্পতিবার, ঠিক আছে, খেয়াল রাখো। তাহলে 26শে মার্চ কি বার হবে? শুক্রবার, বুঝাই যায়, তাই না? এটা কি বার হবে? শুক্রবার হবে। হ্যাঁ, এবং বাংলাতে সাল ছিল কত জানো? 1378। 25শে মার্চ ছিল বাংলায় 1378 সাল ছিল, এবং ছিল বৃহস্পতিবার, বুঝছো। এটা একটু এখানে লিখো। তাহলে কিছু কিছু ইনফরমেশন খেয়াল রাখো, যে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে কত সাল থেকে কত তারিখ থেকে পালিত হয়। 26শে মার্চকে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হিসেবে কত তারিখ থেকে পালিত হয়, খেয়াল রাখবা কত সাল থেকে পালিত হয়। আর 25শে মার্চ কি বার ছিল, 26শে মার্চ কি বার ছিল? 25শে মার্চ ছিল বৃহস্পতিবার, 26শে মার্চ ছিল শুক্রবার। আর 25শে মার্চ বাংলায় কত সাল ছিল? 1378। তোমাদের কি মনে আছে যে 1952 সালের যে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি বাংলায় কত সাল ছিল? মনে আছে? কি বার ছিল? মনে আছে? দেখি তো কার মনে আছে, কমেন্ট করো, ঠিক আছে। এটা এটা কি বার? এটা শুক্রবার। এই তো এখানে ইনফরমেশনগুলো টুকটাক কভার হয়ে গেল। এরপরে কি আছে? হ্যাঁ, তো এরপরে আসলে কিছু কনফিউজিং তথ্য, ঠিক আছে, যেগুলো তোমাদের প্রায় ভুল হয়ে যায়। দেখো, স্বাধীনতার ঘোষণা প্রস্তুত করছে কে বা রচনা করছে কে? আনসার হচ্ছে ব্যারিস্টার আমিরুল ইসলাম, ঠিক আছে, এই একটা তথ্য। 2 নাম্বার, যদি বলে স্বাধীনতার ঘোষণা ঘোষিত হয়েছে কবে বা কার্যকর হয়েছে, মনে রাখবা যেদিন ঘোষণা করছে এদিনই কার্যকর হয়ে গেছে। যেদিন মানে খেয়াল করে দেখো তো, মানে যদিও বঙ্গবন্ধু চলে আসতেছে বারবার, তো দেখো খেয়াল করে দেখো যে বঙ্গবন্ধু যেদিন থেকে ঘোষণা দিয়েছিল যে আজ হইতেই বাংলাদেশ স্বাধীন, এবং ওই দিনকে কিন্তু আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি, তাই না? মানে ওই দিনই স্বাধীনতা দিবস, মানে ওই দিনই স্বাধীন হয়ে গেছে। তো এটা খেয়াল রাখবা, যেদিন ঘোষণা দিছে ওই দিন থেকে স্বাধীন, ওই দিন থেকে কার্যকর। তাহলে যেদিন ঘোষণা দিছে এদিন থেকে কার্যকর হয়ে গেছে, 26শে মার্চ থেকে কার্যকর হয়ে গেছে, বুঝছো। যদি বলে গৃহীত হয়েছে কবে, এটা গণপরিষদে গৃহীত হয়েছে কবে বা জারি করছে কবে, গৃহীত হয়েছে কবে, জারি করছে কবে? 10ই এপ্রিল। বিসিএস এ আসা কোশ্চেন এটা, ঠিক আছে। জারি করছে কবে? জারি বলে 10ই এপ্রিল, ঠিক আছে, প্রশ্ন আসছিল একবার। আর যদি বলে
পঠিত হয়েছে কবে বা পাঠ করছে কবে, আনসার 17 এপ্রিল। ঠিক আছে, একটু পরে মুজিবনগর সরকারের কাহিনী চলে আসবে, মার্চের পরে তো এপ্রিল মাস। এপ্রিল মাসে আসলে মুজিবনগর সরকারের কাহিনী, কিন্তু মুজিবনগর সরকারে পড়া যাবে না, কারণ বাদ, এটা আসবে না মনে হচ্ছে আমার, কারণ হচ্ছে আওয়ামী লীগ জড়িত এখানে, সরাসরি আওয়ামী লীগ জড়িত, বঙ্গবন্ধু জড়িত। ঠিক আছে, এই যে মুজিবনগর সরকার সম্পর্কে আমি পড়াবো না। ঠিক আছে, তোমরা আমাদের কন্টেন্ট থেকে একটু দেখে রাখতে পারো, কন্টেন্ট বা যেগুলো দিব ওগুলো থেকে একটু পড়ে রাখো, বা তোমাদের বই থেকে একটু দেখে রাখো। তবে আমি এখানে ক্লাসে পড়াবো না, মুজিবনগর সরকার আমি পড়াবো না। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে এই ইনফরমেশন গুলো একটু কনফিউজিং হয়ে যায় মাঝে মাঝে, অনেকের একটু লেখা রাখতে পারো। যদি বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে 10 এপ্রিল, তো 10 এপ্রিল এবং 17 এপ্রিল নিয়ে অনেক কনফিউশন আছে। ঠিক আছে, আগে আমরা অনেক সতর্কভাবে পড়াইতাম, কিন্তু এবার আমি পড়াতে চাচ্ছি না এটা। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটু খেয়াল রাখো। 23 মার্চ নিয়ে কিছু কথা আছে, হ্যাঁ 23 মার্চ নিয়ে কিছু ঘটনা আছে, যেমন 23 মার্চ নিয়ে তুমি অনেক জায়গায় তথ্য পাবা। যেমন একটু মনে করে দিই, 1940 সালের 23 মার্চ লাহোর প্রস্তাব দিছিল, কে দিছিল মনে আছে? শেরে বাংলা একে ফজলুল হক, মনে আছে কিনা? মনে আছে। তাহলে তুমি এই যে একটা তথ্য, 23 মার্চকে বলা হয় পাকিস্তান দিবস, পাকিস্তান দিবস। এবং 23 মার্চ কিন্তু আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল বঙ্গবন্ধু বাড়িতে। এবং 23 মার্চকে কিন্তু প্রতিরোধ দিবসও বলা হয়, পাকিস্তান দিবসের পাকিস্তান দিবসের প্রতিবাদে প্রতিরোধ দিবস ওদিন পালন করা হয়, বুঝছো? তাহলে এই 23 মার্চ নিয়ে কিছু ইনফরমেশন একসাথে আছে, শিখে ফেলতে পারো আর কি। ঠিক আছে, যারা এখনো আমাদের যে কন্টেন্ট গ্রুপগুলোতে অ্যাড হও নাই, অবশ্যই কন্টেন্ট গ্রুপে অ্যাড হবা, সবার জন্য ফ্রি, সকল ব্যাচের জন্য ফ্রি। মানে বাইরের স্টুডেন্টদের জন্য না, আমাদের পেইড বেসের সকল ব্যাচের স্টুডেন্টদের জন্য ফ্রি, এটা আমরা অ্যাক্সেস দিয়ে যাচ্ছি এটা। ঠিক আছে, গাইডলাইন গ্রুপের পিন মেসেজ যাবা, উপরে যাবা, সবগুলো গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের কন্টেন্ট গ্রুপে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কন্টেন্ট দেওয়া আছে। আমাদের কন্টেন্ট আর অন্যান্য প্ল্যাটফর্মের কন্টেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে, আমরা গুছাইয়া দিতে পারি, সবাই গুছাই দিতে পারে না, মনে রাখো। ঠিক আছে, তো এইটা একটু এক হাতে নোট করে নিও যদি পড়তে চাও, একটু পড়ার মতো নির্বাচন আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এরপরে এরপরে আমাদের ধারাবাহিকভাবে কিছু মারাত্মক গুরুত্বপূর্ণ টপিক চলে আসবে। ঠিক আছে, তো মোটামুটি মার্চ মাস, এপ্রিল মাসে আমি বলতেছিলাম যে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়, আর শপথ পাঠ করণ করার 17 এপ্রিল। ঠিক আছে না, এই কথাগুলো তোমার 9-10 পড়ছো। এবং ওই সময় ইয়া ছিল কি, প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, তাই না? আমি একটু মুখস্থ একটু তথ্য বলি। প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ। তারপরে অর্থমন্ত্রী ছিল কি, মনসুর আলী, হ্যাঁ মনসুর আলী। তারপরে পররাষ্ট্র না স্বরাষ্ট্রমন্ত্রী ছিল HM কামারুজ্জামান। তারপরে আরেকজন একে খন্দকার ছিল আরেকজন। ঠিক আছে না, 4জন ব্যক্তি তথ্যগুলো তো 9-10 পড়ছিলাম। তো এখন একবার রিডিং দিয়ে এক খবর তো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে না, কেন জানি আসবে না মনে হচ্ছে, কারণ আন্তর্জাতিক টপিক আছে, পাশাপাশি আরো কত বাংলাদেশ নিয়ে টপিক আছে। এই চিপা চাপা বঙ্গবন্ধু রিলেটেড, আওয়ামী লীগ রিলেটেড তথ্য টপিক থেকে, টপিকের বাইরেই অনেক জায়গাতে আসার সুযোগ আছে। তো এগুলো না আসার সম্ভাবনাই বেশি, প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি, এই জন্য আপাতত এগুলা একবার রিডিং, একবার চোখে দিকে চলে যাও। ঠিক আছে, মুজিবনগর সরকার বা এগুলো পড়ার দরকার নাই। ঠিক আছে, মুজিবনগর সরকারের অপর নাম প্রবাসী সরকার, অনেক কথা পড়তে হইতো আগে, এখন পড়ার দরকার নেই, বাইচে গেছো। ঠিক আছে, আচ্ছা গেল, তবে কিছু টপিক পড়তে হবে। তো আপাতত আমি এপ্রিল মাসে যে মুজিবনগর সরকার নিয়ে যে পড়াশোনাটা ছিল, এটা আমি পড়াইতেছি না। 10 এপ্রিল 17 এপ্রিল অনেক কাহিনী ছিল, এগুলো পড়াচ্ছি না। তুমি একবার নিজে দীক্ষা রাখো, চোখে একবার নিজের দীক্ষা রাখবা, আশা করি বুঝাইতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা গেল। তো এবার আসো মেইনলি আমাদের মেইন কিছু টপিক, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটা বলতেছিলাম যে আমাদের শুরু হয়েছে 26 মার্চ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, এটা পড়তে হবে তোমাকে। ঠিক আছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তো এটা সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ সকল কিছু একসাথে আমি সাজাই দিচ্ছি এই জায়গার মধ্যে, তুমি সুন্দর করে নোট করে নিবা। ঠিক আছে, সুন্দর করে নোট করে নিবা। দেখো, তো নাম হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ঠিক আছে, যেখান থেকে বিভিন্ন জিনিস মুক্তিযুদ্ধের বেগবান করার উদ্দেশ্যে, মুক্তিযুদ্ধকে স্পিড দেওয়ার উদ্দেশ্যে অনেক বক্তব্য দেওয়া হইতো, অনেক কিছু প্রচারিত হইতো। ঠিক আছে না, রেডিওর মাধ্যমে, বেতার মানে কি তার নাই, ঠিক আছে, রেডিওর মাধ্যমে প্রচারিত হইতো। ঠিক আছে না, আচ্ছা, তো এটার অপর নাম কি ভাই? অপর নাম হলো, এটাকে 12 নম্বর সেক্টর বলা হয়। তোমরা সবসময় শুনে আসছো আমাদের মুক্তিযুদ্ধে 11টা সেক্টর আছে, তবে 12 নম্বর সেক্টর একজন আছে। ঠিক আছে, তোমরা কখনো অনেক হয়তো শোনো নাই, আগে কেউ শুনছো কিনা বলো তো দেখি, কমেন্ট করো। আগে কেউ 12 নম্বর সেক্টর নামে কিছু একটা আছে, শুনছো কখনো? তো এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি, যেহেতু এটা একটা বিশেষ প্রচার মাধ্যম হিসেবে কাজ করতেছে, মুক্তিযুদ্ধকে স্পিড দিতে, বেগবান করতে, এটাকে 12 নম্বর সেক্টর হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছে। এবং এটাকে বলা হয় দ্বিতীয় ফ্রন্ট। কি বলা হয়? প্রথম ফ্রন্ট না, দ্বিতীয় ফ্রন্ট বলা হয়। ঠিক আছে, আচ্ছা, প্রথম ফ্রন্ট সম্ভবত যুক্ত ফ্রন্টকেই মেনশন করতেছে হয়তো, বা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ ইন্ডিকেট করতেছে হয়তো বা। দ্বিতীয় ফ্রন্ট বলা হয় এটাকে। অপর নামগুলো একটু খেয়াল রাখবা কাকে বলে। তো শুরু হয়েছে কবে, শেষ হয়েছে কবে? ঠিক আছে, তো মনে রাখো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুরু হয়েছে 26 মার্চ, আগে পড়াইছি, আর শেষ হয়ে গেছে 30 মার্চ, মানে 4 দিন তাদের কার্যক্রমটা চলছে। ঠিক আছে,
এরপরে 3 নম্বর রিভিশন স্বাধীন, এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটাই পরবর্তীতে বাংলাদেশ বেতার নামকরণ করা হয়েছে কবে? 1971 সালে 6 ডিসেম্বর। ঠিক আছে, মনে আছে কিনা 6 ডিসেম্বর কি হয়েছে তোমরা কি বলতে পারবা? 1971 সালে 6 ডিসেম্বর কি হয়েছে? যশোর কি হয়েছে যে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছে, প্রথম শত্রু মুক্ত জেলা যশোর। আমি একটু পরে পড়াবো, প্রথম শত্রু মুক্ত জেলা। ঠিক আছে, যশোর 6 ডিসেম্বর মুক্ত হয়েছিল। ঠিক আছে, তো ওই দিনই একসাথে খেয়াল রাখো, ওই দিনই একই সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাম পাল্টায় বাংলাদেশ বেতার নামকরণ হয়ে গেছে। মিলাই পড়লে মনে থাকে বেশি দিন। আচ্ছা গেল। এরপরে কিছু মজার তথ্য, যে এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্যোক্তা কে ছিলেন, মানে কে উদ্যোগটা নিছে। ঠিক আছে, এরপর প্রথম পত্রিকা পাঠ করছেন কে, যিনি উদ্যোগ নিয়েছেন তিনি প্রথম পত্রিকা পাঠ করছেন এটার পক্ষ থেকে। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র উদ্যোক্তা বেলাল আহমেদ। ঠিক আছে, বেতার কেন্দ্র বেলাল আহমেদ। ঠিক আছে না? ওকে, মিলে গেছে, আমরা নামের সাথে মিলে গেছে, আমরা মনে থাকবো আশা করি। ঠিক আছে না? প্রথম সঙ্গীত কোনটা ছিল? প্রথম সঙ্গীত জয় বাংলা, বাংলার জয়, এটা ছিল প্রথম সঙ্গীত। ঠিক আছে, তো আমরা তাহলে প্রথম একটা জিনিস সে উদ্যোগ নিছে, তো প্রথমেই বলতে জয় জয় বাংলার জয়। ঠিক আছে, এইভাবে একটা সে প্রথম সঙ্গীত ছিল। প্রথম নারী শিল্পী কে ছিল? নারী শিল্পী নমিতা ঘোষ, মনে রাখো। তাহলে প্রথম নারী শিল্পী কে ছিল? নমিতা ঘোষ। দিয়ে আনসার। আচ্ছা, এবং 7ই মার্চের ভাষণকে তারা বজ্রকণ্ঠ নামে প্রকাশ করতেছিল। যেহেতু 7ই মার্চ এখন আমাদের নিষিদ্ধ, তাহলে আমরা তো এটা আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, বজ্রকণ্ঠ নামে প্রচারিত করতো 7ই মার্চের ভাষণটাকে। ঠিক আছে, আচ্ছা বাদ দাও। 6 নাম্বার, এখানে কিছু অনুষ্ঠান হইতো, এটা ইম্পর্টেন্ট বেশি, এটা ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে। কিছু অনুষ্ঠান হইতো, অনুষ্ঠান। ঠিক আছে, অনুষ্ঠানের নাম হইলো চরমপত্র ও জল্লাদের দরবার। ঠিক আছে, এই নামে কিছু কি হইতো, অনুষ্ঠান হইতো, এটা মনে রাখবা। আচ্ছা, সেই চরমপত্র এবং জল্লাদের দরবারের পাঠক ছিলেন এম আর আক্তার মুকুল। এই ব্যক্তির নাম মনে রাখা লাগবেই, মাস্ট। ঠিক আছে, তো এই এম আর আক্তার মুকুল ছিলেন হচ্ছে আমাদের পাঠক। হ্যাঁ, এমনি বলতে পারো যে পাঠক মানে কি, মুখে বলে না, এটার নাম হলো মুকুল, এম আর আক্তার মুকুল। ঠিক আছে, তাহলে যেহেতু পাঠক মানে পাঠ করবে, পাঠ কি দিয়ে করবে? মুখ দিয়ে করবে, এজন্য নাম হলো মুকুল মানে মুখ খুলছে। এনে পড়তে পারো মুখ খুলছে, মুকুল অথবা মুখ ইউজ করছে, মুকুল। ঠিক আছে, পাঠ করতে গিয়ে মুখ ইউজ করতে হবে না, তাহলে মুকুল, তোমার মুখ খুলছে। ঠিক আছে, এমনি পড়তে পারো। গেল। এরপরে এই চরমপত্র এবং জল্লাদের দরবারে, ঠিক আছে, ইয়াহিয়া খানের জায়গায় অভিনয় করছে, বা ইয়াহিয়া খানের পরিচয়ে তাকে ইন্ডিকেট করে, তাকে নির্দেশ করে। ঠিক আছে, একজন অভিনয় করছে, তার নাম ছিল কেল্লা ফতেহ খান। ঠিক আছে, তাহলে ওইখানে কেল্লা ফতেহ খান ছদ্মনামে যিনি ছিলেন, তার কাজগুলা আসলে কি ছিল? ইয়াহিয়া খানের মতো, মানে ইয়াহিয়া খানের নৃশংসতা, তার কাজগুলা ফুটিয়ে তোলার জন্যই তার মতো অভিনয় করছে একজন, তার নাম হলো কেল্লা ফতেহ খান। বুঝছো? তো কেল্লা ফতেহ খান আসলে কে ছিলেন বা কার অভিনয় করছে? ইয়াহিয়া খানের। তাহলে মোটামুটি আমার পক্ষ থেকে আমি এখানে তথ্যগুলো গুছাই দিলাম। ঠিক আছে, তুমি সুন্দর করে 1 2 3 4 যেভাবে সাজাই দিছি এইভাবে সাজাই নিবা। ঠিক আছে, তোমার কাছে যদি মনে হয় আর একটা দুইটা ইনফরমেশন তুমি পাও, তোমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, তুমি এখানে অ্যাড করতে পারো। তবে আমার মনে হয় না তুমি পাইবা খুঁজে বেশি একটা, আমি তোমাকে মোটামুটি সাজাই দিচ্ছি এই জায়গার মধ্যে। ঠিক আছে, আচ্ছা পাইতে পারো হাইস্ট একটা রেয়ার কেস একটা দুইটা পাইতে পারো, তবে এগুলোই আসে এবং এগুলোই দরকার আপাতত মনে রাখা। ঠিক আছে, আশা করি তোমাদেরকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো একটু তোমাকে গুছিয়ে দিতে পারছি, একসাথে করে দিতে পারছি, গুছিয়ে দিতে পারছি। ঠিক আছে, কিছু ট্রিক্স দিয়ে ইজি করতে পারছি। ঠিক আছে, ওকে ক্লিয়ার। এরপর এটা কখন না ঘটনা, ওই যে মার্চ মাসের ঘটনাই কিন্তু, খেয়াল করে দেখো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মেইন ঘটনাগুলো কি মার্চ মাসের ঘটনাই তো নাকি? ওকে, এরপর হ্যাঁ একটা কনফিউশন, একটা জিনিস মনে রাখার মতো, যেহেতু মুক্তিযুদ্ধ নিয়ে আমরা পড়াশোনা করতেছি, মুক্তিযুদ্ধের কিছু বাহিনী বা ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পড়তে হবে। তো আমি তোমাকে একটু এখানে ক্লিয়ার করি, পরে আর একটু ক্লিয়ার করবো। দেখো যে মুক্তিযুদ্ধকালীন সেনা প্রধান ছিলেন কে? আনসার হচ্ছে এম আব্দুর রব। আর যদি বলে সেনাপতি কে ছিলেন? আনসার হচ্ছে এম এ জি উসমানী। তাহলে এটা একটু ছোট জায়গা, ভুল হয়ে যায় তোমাদের। সেনা প্রধান আর সেনাপতি কিন্তু এক না। ঠিক আছে,
এই দুটো একটু ভুল হয়ে যায় তোমাদের, এই জন্য একটু আলাদা করে নিয়ে আসছে এখানে, ঠিক আছে? মনে রাখো, সেনা প্রধান সেনাপতি বললে কিন্তু এক হবে না। যদি বলে প্রধান সেনাপতি, তখন এম এ জি উসমানী। আমি যে মেডিকেল কলেজে পড়ি, হ্যাঁ, সিলেটে এম এ জি উসমানী মেডিকেল কলেজ, ঠিক আছে, তার নামে নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আর সেনা প্রধান বললে আনসার দিবা হচ্ছে এম এম আব্দুর রব। তো আমি আসলে যে টপিকটা পড়ে ফেলতে চাইতেছি সেটা হলো মুক্তিযুদ্ধে প্রধান কিছু ব্যক্তিবর্গ, প্রধান কিছু ব্যক্তিবর্গ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এটা চলো আমি নোট করে দিই তোমাকে। এখন টপিকের নাম কি বলো? মুক্তিযুদ্ধের প্রধান ব্যক্তিবর্গ। এটা তোমাদের MP3 বইয়ে পাবা, ঠিক আছে? অনেকের কাছে MP3 বই নাই, এটা আমার কাছে সুন্দর লাগছে, এই তথ্যটা আমি টাইপ করে দিতেছি, ঠিক আছে? দেখো, 3জন ব্যক্তির নাম পড়তে হবে মেইনলি। তাহলে দেখো কি কি লিখতেছি। প্রধান সেনাপতি, এই একটা তথ্য। 2 নম্বরে যদি বলে যে সেনাবাহিনীর প্রধান, বা যাকে বলা হয় চিফ অফ স্টাফ, চিফ অফ স্টাফ, ঠিক আছে? বা তুমি বলতে পারো যে সেনা প্রধান, সেনাবাহিনীর প্রধান হচ্ছে সেনা প্রধান, কে বলতে পারো কি সেনা প্রধান, এই একজন, ঠিক আছে? আরেকজন হলো বিমান বাহিনীর প্রধান, প্লাস উপপ্রধান। ওকে, তো প্রধান সেনাপতি আমরা জানি, ঠিক আছে, এম এ জি উসমানী, মেজর জেনারেল এম এ জি উসমানী, ঠিক আছে না? আচ্ছা, যদি বলে সেনাবাহিনীর প্রধান বা সেনা প্রধান, তাহলে আনসার হচ্ছে কে, এম আব্দুর রব, কর্নেল এম আব্দুর রব, এম এ রব, ঠিক আছে? এম এ রব, এ মানে হচ্ছে আব্দুর রব, এ মানে কি আব্দুর, মোহাম্মদ আব্দুর রব মনে হয় তার পুরা নাম আর কি। তো বলা হয় এম এ রব, এম এ রব বলা হয়। এবার এ মানে কি আব্দুর রব, মেইন নাম হচ্ছে আব্দুর রব, আব্দুর রব। আর যদি বলে যে বিমান বাহিনী, বিমান বাহিনী বললে তুমি টাকা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার, এ কে খন্দকার, ঠিক আছে? তো এই তথ্যগুলো একটু খেয়াল রাখো যে বিভিন্ন মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গ, ঠিক আছে, তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে উসমানের তো অনেক ভূমিকা আছেই। একটু পরে তোমাকে দেখাবো যে আসলে আমাদের যে মুক্তিযুদ্ধ সেক্টর আছে 11টা সেক্টর, 11টা সেক্টরে সেই ভাগ করে দিছিল, ঠিক আছে, সেই ভাগ করে দিছিল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো বা খেয়াল রাখবা আলাদা করে 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম। কনফিউশনটা ক্লিয়ার রাখবা আশা করি, যাতে ভুল না হয় পরীক্ষায়, ঠিক আছে? আমি একবার ভুল করছিলাম, গেল। তো এরপর হ্যাঁ, আমাদের এখন পড়তে হবে সেক্টর, ঠিক আছে? আমরা পড়ে ফেলছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে, এখন আমরা পড়বো সেক্টর, ঠিক আছে? সেক্টর, তো সেক্টর কয়টা ছিল বলতো এখানে? এটাও আগেরটার মতো বুঝিয়ে দিই। মোট সেক্টর ছিল 11টা। কয়টা ছিল? 11টা। যদি বলে সাব সেক্টর কয়টা, মানে হচ্ছে সাব মানে কি আসলে, এটার আন্ডারে আরো কয়টা আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বিভাগ করা হয়েছে, তাই না? তো উপ সেক্টর বলতে পারো বা সাব সেক্টর বলতে পারো, কয়টা? 64টা, ঠিক আছে, 64। তাহলে খেয়াল রাখো যে সেক্টর 11টা, সাব সেক্টর 64টা। এটা মানে প্রশ্ন দেখে ভালো করে দেখাইবা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিছু তথ্য, যেমন একজনের নির্দেশে আরেকজন এই কাজটা করছে, মানে সেক্টরগুলো তো কেউ না কেউ ভাগ করছে, তাই না? কে অর্ডার দিছে আর কে ভাগ করছে শিখতে হবে। মনে রাখো, ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ, তার নির্দেশে, তার নির্দেশে জেনারেল এম এ জি উসমানী, ঠিক আছে, মোট 11টা সেক্টরে ভাগ করছিল, যাকে আরো ভাগে ভাগ করা হয়েছিল সাব সেক্টরে, 64টা সাব সেক্টরে, ঠিক আছে? তো ভালো করে খেয়াল রাখো যে আমাদের কি বলে, যে আমাদের সেক্টর কয়টা, সাব সেক্টর কয়টা, কার অর্ডারে কে করছে, তাজউদ্দিন আমাদের নির্দেশে কে করছে, মূলত এম এ জি উসমানী করছে। কি করছে? বাংলাদেশকে, পূর্ব পাকিস্তানকে তখন
তখন আসলে বাংলাদেশ নামকরণ হয়ে গেছিল। তো তখন কি করছে, 11টা সেক্টরে ভাগ করছে, 11টা অঞ্চলে ভাগ করছে। দেখো এখন তোমরা মনে করতে পারো ভাই সেক্টর আর অঞ্চল মনে হয় একই কথা না। যদি বলে মুক্তিযুদ্ধকালীন অঞ্চল কটা ছিল, মুক্তিযুদ্ধকালীন অঞ্চল, যুদ্ধ অঞ্চল, একচুয়ালি যুদ্ধ অঞ্চল, যুদ্ধ অঞ্চল কটা ছিল? তোমরা তো বলে জায়গা দিতে পারো যে ভাই যতটা অঞ্চল ততটা সেক্টর না, 4টি লিখবা, 4টি। আর মুক্তিযুদ্ধকালীন জেলা ছিল কটা জানো? একটু লেখা দিই। মুক্তিযুদ্ধকালীন জেলা, জেলা ছিল 19টি। তখন কিন্তু 64টা ছিল না, ঠিক আছে? তাও এটা একটা ভিন্ন তথ্য মনে রাখো। তাহলে কি বললাম, যদি বলে সেক্টর কয়টা, 11টা, সাব সেক্টর কয়টা, 64টা, মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ অঞ্চল কয়টা, 4টা। কে কার অর্ডারে? তাজউদ্দিন আহমেদের অর্ডারে। কে করছে? এমএজি ওসমানী। কবে করছে ভাই? কবে? 12ই জুলাই 1971। ঠিক আছে? এটা কোন মাস? মে মাস। মে এপ্রিল মে জুন জুলাই, ঠিক আছে? আর 2 মাস পরে 12 তারিখ ভাগ করা হবে, ঠিক আছে? এমনি খেয়াল রাখতে পারো। তো 12 তারিখ 11টা সেক্টরে ভাগ করছে, ঠিক আছে? 1971 সালের। তো 1971 সালে তো আমরা মোটামুটি দেখো, আমরা মার্চ মাস পড়ছি, এপ্রিল মাসের কাহিনীগুলো পুরোপুরি নেই, বঙ্গবন্ধু বাদ না গেলে পড়তাম আর কি, মুজিবনগর সরকার। এপ্রিল মে, মে মাসে কি তেমন কিছু পড়ি নেই। এপ্রিল মে জুন, জুন জুলাই, জুনও কিছু পড়ি নেই, জুলাই আসছি। হ্যাঁ, জুলাই কত নম্বর মাস বলো? জুলাই কত নম্বর মাস? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 7 নম্বর মাস। 7 নম্বর মাসে 12 তারিখ 11টা সেক্টরে ভাগ করা হয়েছে, ঠিক আছে? বুঝছো? 7 নম্বর মাসে 12 তারিখ 11টা সেক্টরে ভাগ করা হয়েছে, ঠিক আছে? কার অর্ডারে? বলছি। কে করছে? বলছি। কতটা ভাগে ভাগ করছে? বলছি। আচ্ছা আচ্ছা, তো মনে রাখো, তোমার মনে হয় যদি বলে সেক্টর কয়টা? 11টা। সেক্টর কমান্ডার কয়জন? 16 জন। 11টা সেক্টরের আন্ডারে 16 জন সেক্টর কমান্ডার ছিল। এদেরকে নিয়োগ দিয়েছে কে? এমএজি ওসমানী, ঠিক আছে? ঠিক আছে, আশা করি খেয়াল রাখবা যে কার অর্ডারে, কে, কয়টা সেক্টরে, কয়টা সাব সেক্টরে, কয়জন কমান্ডার, ঠিক আছে? খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে আমাদের 11টা সেক্টর আছে, আমরা এখনই 11টা সেক্টর নিয়ে বিস্তারিত পড়বো। যে কোন, তোমাকে বললাম না যে 11টা সেক্টরের আন্ডারে 16 জন সেক্টর কমান্ডার আছে। তোমাকে মুখস্থ রাখতে হবে যে কোন সেক্টরে কোন কমান্ডার আছে, মনে রাখতে হবে, এবং কোন সেক্টরে কোন কোন এলাকা আছে এটা মনে রাখা লাগবে। বুঝছো? তো ওভারঅল ওভারঅল তোমাকে একটা সেক্টর সম্পর্কে পুরো আইডিয়া এখন হয়ে যাবে, ঠিক আছে? যে তোমার 11টা সেক্টর সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, 11টা সেক্টরে কোন কোন জেলা অঞ্চল ছিল আইডিয়া হয়ে যাবে, এবং 11টা সেক্টরের আন্ডারে কোন কোন কমান্ডার ছিল ওটাও মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন, ঠিক আছে? তো আমার সাথে দেখতে থাকো যে ভাই, হ্যাঁ, এর মধ্যে তোমাকে একটু আলাদা করে 10 নম্বর সেক্টর নিয়ে বলে ফেলি আগেই, ঠিক আছে? আমাদের 11টা সেক্টরের মধ্যে 10 নম্বর সেক্টরটা একটু ভিন্ন রকম, ঠিক আছে? তো বলে একটু দেখো, 10 নম্বর সেক্টর নিয়ে যে প্রশ্নগুলো হইতে পারে, যেটার আনসার 10 নম্বর সেক্টর হবে, যেই প্রশ্নের উত্তর 10 নম্বর সেক্টর হবে, সেই প্রশ্নগুলো দেখো। যেই প্রশ্নের উত্তর 10 নম্বর সেক্টর, সেই প্রশ্নগুলো দেখো। কি কি ভাই? যদি বলে 10 এতগুলা সেক্টরের মাঝখানে ব্যতিক্রমী সেক্টর কোনটা? 10। অনিয়মিত সেক্টর কোনটা? 10। কোন কোন সেক্টরে কোনো কমান্ডার ছিল না? 10। সাব সেক্টর নাই কোন সেক্টরে? 10। কোন সেক্টরটাকে নৌ সেক্টর বলা হয়? 10। কোন সেক্টরকে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বিদ্যমান, সমুদ্র উপকূলীয় অঞ্চলে বিদ্যমান সেক্টর কোনটা? 10। ঠিক আছে? যদি বলে সরাসরি জেনারেল উসমানী দায়িত্বে ছিলেন কোন সেক্টরে? 10। ঠিক আছে? খেয়াল করে দেখছো কিনা? যে সেক্টরের কাছে কেউ নাই সে সেক্টরে উসমানী আছে, ঠিক আছে? যে সেক্টরে কোনো সেক্টর কমান্ডার নাই সেখানে মূল দায়িত্বে কে আছেন? উসমানী, একাই 100 বাঘের বাচ্চা, ঠিক আছে? কোনো সেক্টর কমান্ডার দরকার নাই, একাই 100 বাঘের বাচ্চা উসমানী, ঠিক আছে? সেই একলা দায়িত্ব নিচ্ছে 10 নম্বর সেক্টরের, ঠিক আছে? এবং এটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ সেক্টর, কারণ সমুদ্র উপকূলীয় অঞ্চল, তো সমুদ্র তো বিশাল সমুদ্র, তো ওই অঞ্চলটা অনেক বড়, সবচেয়ে বৃহৎ, ঠিক আছে? খেয়াল রাখবা। গেল। এবং যদি বলে একজন মহিলা কমান্ডারের নাম বলো, একজন মহিলা ছিল, তার নাম হলো আশালতা বৈদ্য। আশালতা বৈদ্য, সে ছিলেন একমাত্র মহিলা কমান্ডার, একমাত্র মহিলা কমান্ডার, এটা ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আরে কত আশা করছিল, তাই না? অনেক নারী আশা করছিল, অনেক নারী আশা করছিল। আমি এমনি একটা ঘটনা চিন্তা করো আর কি, কাল্পনিক ঘটনা চিন্তা করো, যে অনেক নারী ওই সময় চিন্তা করতেছিল, উসমানের বলতেছিল চিন্তা করো একটা ঘটনা, যে উসমানের কাছে গিয়ে অনেক নারী গিয়া রিকোয়েস্ট করতেছিল, ভাই আমার তো মনে অনেক আশা, আমার কমান্ডার বানাই দেন, ঠিক আছে?
আমার মনে অনেক আশা, আমার একটু কমান্ডার বানাই দেন, আমার কমান্ডার বানাই দেন। সব নারী গিয়া, কারণ মোটামুটি কমান্ডার গুলো সবাই হচ্ছে পুরুষ, তো সকল নারী গিয়া অনেক আশা করতেছিল, অনেক আশা নিয়ে উসমানের কাছে গেছে, উসমানী ভাই আপনি তো 16 জন কমান্ডারকে একটু দায়িত্ব দিলেন, আমাদের মতো নারীদেরকে একটু দায়িত্ব দেন, ঠিক আছে? তো উসমান কি করলো, সারাই কইরা যার নামের মধ্যে আশা আছে তার আশাটাই পূরণ করলো। ঠিক আছে, এমনি চিন্তা করো, যার নামের মধ্যে আশা আছে তার আশাটাই পূরণ করলো, এজন্য তার নাম হতো আশালতা বৈদ্য। ঠিক আছে, মিলায় পড়বার কি হবে, যে আশা তার নামের মধ্যে, তার মনে অনেক আশা ছিল এবং সে তার নামের মধ্যে আশা আছে, এজন্য তাকে উসমানী দায়িত্ব দিয়ে দিলেন, আশালতা বৈদ্যকে মহিলা কমান্ডার হিসেবে দায়িত্ব দিলেন। ঠিক আছে, গেল। ঠিক আছে, তোমরা বলো একটু বুঝছো কিনা, কমান্ড সেক্টর নিয়ে একটু বুঝছো কিনা বলো। আমি সেক্টর নিয়ে আরো পড়তে হবে, আরো ভালো করে পড়তে হবে, আমি পড়াবো। দেখো তোমরা বলো এই একটু নিয়ে কাহিনী বুঝছো কিনা, কনফিউশন গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। সেক্টর নিয়ে আরো দুটা পড়া বাকি রয়েছে, কোন সেক্টরটা কোন এলাকা আছে এবং সেক্টর কমান্ডার গুলোর নাম কি। ঠিক আছে, আহ সানজিদা বিনতে সেলিম সালাম, তুমি তো রেগুলার স্টুডেন্ট ছিলা, তুমি কি আগের ক্লাসগুলো করো নাই? সরি, সানজিদা না, সরি, সোমাইয়া বিন সালাম, ওর নামটা আমি বারবার ভুল ভুল করে ফেলি। আশা করি যেভাবে পড়াইতেছি তোমাদের মনে পড়ে যাবে পরীক্ষার হলে। ঠিক আছে, বেশি একটা প্যারা হবে না। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে মনে বলছি যে আসলে অনেকেই মনে করে ভাই জিকে আবার পড়ানোর কি আছে, এটা কি আবার পড়ানোর লাগে নাকি, বাংলার মতোই তো রিডিং পড়লেই তো হয়। ঠিক আছে না? হ্যাঁ, জিকেতে আমি তোমাকে দুইটা মেইনলি দুইটা উপকার করতেছি। একটা হলো জিকেটা গুছাইয়া দিচ্ছি, একাধিক বই মিলাইয়া সাথে ইনফরমেশন গুলো গ্যাদার করে দিচ্ছি, প্লাস গুছাইয়া দিচ্ছি, গোছানো ভাবে গোছানো শিখাইতেছি। এবং 2 নাম্বার যে উপকার করতেছি সেটা হলো কিছু জিনিস তোমাকে মুখস্থ করাই সহজ করে দিচ্ছি, ক্লাসের পড়া ক্লাসেই যাতে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে বেশি একটা বোঝার কিছু নাই, তোমাকে দুইটা কাজই মেনলি করতে হবে। একটা হলো যে পড়াটা একটু গুছায় ফেলা, 2 নাম্বার হচ্ছে একটু মুখস্থ করার ট্রিক্সটা শিখা। ঠিক না, যেহেতু আমাদের এটি মনে থাকে না। হুম, আশা করি আশা করি আশালতা বৈদ্যের এই কথা কি বলবা না। ঠিক আছে, আর ওই যে রাফি রাফি ভাই ঢাকায় মূল দায়িত্ব ছিল, এটাও বলবা না। আমি কিন্তু আমার নাম দিয়ে অনেক ট্রিক শিখাইছি, যারা প্রথম থেকে ক্লাসগুলো পড়ছো তারা জানো আমার নাম দিয়ে আমি অনেকগুলো জিনিস শিখাইছি। আচ্ছা বাদ দাও, শোনো। তো চলো আমাদের মেইন টপিক, সুন্দর একটা জিনিস, আমি এটা খুঁজতেছিলাম অনেক জায়গায়। ঠিক আছে, আমি তোমাকে, আচ্ছা আগে একটা জিনিস পড়াই ফেলি, দেখো আগে মজার জিনিস পড়াই ফেলি। মজার জিনিস হলো এটা যে ভাই কোন সেক্টরে কোন কমান্ডার ছিলেন। 16 জন কমান্ডারের নাম আপনি বললেন, তো নামগুলা একটু কিভাবে মুহূর্ত রাখবো যে 11টা 10 নাম্বার সেক্টরে তো কোনো কমান্ডার ছিলেনই না, এটা তো বাদ। তাহলে বাকি যে 11টার মধ্যে যে 10টা সেক্টর রয়ে গেছে, 10টা সেক্টরে কোন কোন কমান্ডার ছিলেন এটা একটু মুখস্থ করার ট্রিক্সটা একটু বলেন। ঠিক আছে, পরীক্ষায় অনেকবার আসছে, অনেকবার, দেখো যে কোনো সময় চলে আসবে। তো ট্রিক্সটা এখানে লেখাই আছে, তুমি একটু খেয়াল করবা যে 1 নাম্বার সেক্টরটা একটা বলবা 01, 01 জিরো দিয়ে মনে রাখবা, জিরোর জ দিয়ে মনে রাখবা, জিয়াউর রহমান, র দিয়ে মনে রাখবা, রফিকুল আলম। তাহলে এটা চলে গেল, শেষ। ঠিক আছে, 01, 1 মানে হচ্ছে 1 নাম্বার সেক্টর। দুই, দুই দিকে মনে রাখো ঢাকা মহানগর, মনে রাখবা ঢাকা মহানগর। 2 নাম্বার, ঢাকারে তুমি 1 নাম্বার শহর বলবা না, 2 নাম্বার শহর বলবা। 2 নাম্বার দূষিত, জ্যাম থাকে, এত এত মানুষ, গরম, ধুলাবালি। 1 নাম্বার বলা যাবে এটাকে না, 2 নাম্বার এটা বলা যাবে। 2 নাম্বার ঢাকা মহানগর। ঠিক আছে, তো 2 নাম্বার ঢাকা মহানগর মানে মনে রাখবা যে আসলে মহানগরের ম দিয়ে মনে রাখবা যে মুশাররফ, খালেদ মুশাররফ। আর মহার হ দিয়ে মনে রাখবা এটিএম হায়দার। ঠিক আছে, আমি বলতে পারো ভাই আপনি যে শিখাইতেছেন যে ম দিয়া মুশাররফ, ঠিক আছে, হ দিয়া হায়দার, আমি যদি ম দেয়া যদি কোনটা কি শিখছিলাম এটা যদি ভুলে যাই,
তখন এর দায় কি আপনি নিবেন ভাই? আপনি কি দায়ভার নিবেন? আরে তুমি তো জীবনে একবার পড়বা, এটা কয়েকবার পড়বা, রিভিশন দিবা, পরীক্ষায় ভুল করবা, কোচিং এর পরীক্ষায় ভুল করবা, আমাদের পরীক্ষায় ভুল করবা, ভুল করতে করতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে না? জীবনে একবার ফলো তো বলে দেবা। তাহলে কয়েকবার তুমি তুমি পড়তেছো পড়তেছো, হঠাৎ করে ধরো তুমি একদিন রিভিশন দিতেছো, ধরো তোমার ভালো লাগতেছে না, তোমার পড়তে ভালো লাগতেছে না, তুমি পড়ার টপিক খুঁজে পেতেছো না, হঠাৎ করে তোমার একটা মনে করো যে ভাই দেখি তো, ভাই তো আমার একদিন পড়াইছিল, সেক্টর গুলো পড়াইছিল, সেক্টর কমান্ডার গুলো পড়াইছিল, দেখি তো মনে করতে পারি কিনা, তখন তুমি রিভিশন দাও, চোখ বন্ধ করে দেখো বলতে পারো কিনা, তাই তো? এভাবে হয়ে যাবে। ঠিক আছে? তো হ্যাঁ, 3 নম্বর সেক্টর 300 নূর এমনি পড়বা, এমনি না, 300 নূর, একবার বারবার পড়তে তো ঠিক হয়ে যাবে কিনা। 300 নূর, 300 নূর, 300 মানে 3, তো 3 নম্বর সেক্টর, 300 নূর। হ্যাঁ 300, তো 300 দিয়ে এমন রেখো শফিউল্লাহ, নূর দিয়ে এমন রেখো নুরুজ্জামান, অথবা কেউ শুধু 300 দিয়ে এমন রাখে, যেটা এভাবে লেখা আছে 300 3 দিয়া 3 দিয়া নুরুজ্জামান, দিয়া হচ্ছে শফিউল্লাহ। 4 নম্বর সেক্টরে কি আছে? আচ্ছা, 4টা অনেকে এভাবে পড়ে স্যার, বা অনেকে এভাবে পড়ে স্যার, 4 4 4। হ্যাঁ, চারের আর দিয়ে আব্দুর রব। হ্যাঁ, এবং 4-এর CH বা দেয়া চিত্তরঞ্জন দত্ত। ঠিক আছে? তাহলে খেয়াল করো, 4 সিআর, হ্যাঁ 4 সিআর, একটা বাবা আছে কিনা দেখো, এমনি বলবা 4 রে তুমি একটু ভেঙ্গায় বলবা কি সিআর, সিআর, সিআর। ঠিক আছে? 4 সিআর, 4 সিআর, 4 সিআর। ঠিক আছে? সিআর থেকে বর্ণনা রাখবা যে সি থেকে মনে রাখো যে চিত্তরঞ্জন দত্ত, আর দিয়ে হচ্ছে আব্দুর রব। তো চার মানে আব্দুর রব, মিল আছে তো? দেখো তুমি বলবা কি 4 আর মানে কি বলতো? আব্দুর রব, মিলে গেছে কিনা? আব্দুর রব একটা তো অটোমেটিক মিলে গেছে। আর 4-এর বা সি দিয়ে চিন্তা করবা চিত্তরঞ্জন দত্ত, তার আসল নাম খেয়াল করো, তার আসল নাম হলো চিত্তরঞ্জন দত্ত, চিত্তরঞ্জন দত্ত। এটারই ঢং কইরা কোন বইয়ে লেখা আছে সিআর দত্ত, সিআর দত্ত। কি দত্ত? আরে আমি তো প্রথম থেকে কট খেয়ে গেছিলাম এই প্রথম দেখা। ঠিক আছে? সিআর দত্ত, সিআর দত্ত মানে কি? চিত্তরঞ্জন দত্ত। বুঝছো? তাহলে মনে রাখো চিত্তরঞ্জন দত্তর এই কোন সংক্ষিপ্ত করে লেখছে সিআর দত্ত। কি লেখা আছে? হ্যাঁ, নোট করতে হবে অবশ্যই, নোট করে রাখো। সিআর দত্ত কি? সিআর দত্ত। তাহলে সিআর দত্ত মানেই চিত্তরঞ্জন দত্ত, এটা তার ফেসনা লাগিয়ে দাও। হ্যাঁ, 5 দিকে আমরা 500, কি বলবা? 3-এর ক্ষেত্রে বলছিলা 300, 5-এর ক্ষেত্রে বলবা 500, 500 দিয়ে শৌকত আলী। 6 নম্বরে বলবো যে ছক্কা বাসার, ছক্কা বাসার মানে হচ্ছে MK বাসার, মানে বাসার ছিলেন হচ্ছে 6 নম্বর সেক্টরে। ঠিক আছে? 7 নম্বর সেক্টরে 7 দিয়ে 7-এর 9 দিয়ে নাজমুল হক। ঠিক আছে? আচ্ছা, তারপরে 8 নম্বর সেক্টর মনে করবো ও আটমন, ও আটমন, ও দিয়ে হচ্ছে ওসমান চৌধুরী, মন দিয়ে হচ্ছে মঞ্জুর। 9 নম্বরে মনে রাখো, তুমি এমনি মনে রাখতে পারবা কারণ বাকিগুলো পড়ে ফেলছো। 10 নম্বরে ছিলই না কেউ। আর 11 নাম্বারটা মনে রাখো যে 11 হাতা শাড়ি, 11 হাতা শাড়ি। হাতা দিয়ে হচ্ছে হাতার হা দিয়ে হামিদুল্লাহ, তা দিয়ে তাহের, হাতার হা দিয়ে হামিদুল্লাহ, তা দিয়ে তাহের। আমি আবারও বলতেছি, তুমি নিশ্চয়ই স্ক্রিনের ওখানে বসে বসে আমার মনে মনে প্রশ্ন করতেছো, ভাই আপনি যেগুলো শিখাইতেছেন এগুলো যদি ভুলে যাই। ঠিক আছে? তোমার এই উত্তর কিন্তু তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি জীবন যদি একবার পড়ে যদি চিন্তা করো যে আমি একবার পড়ছি, আমার সারা জীবন মন থাকবো, তাহলে তুমি ভুল চিন্তা করতেছো। তোমাকে কয়েকবার পড়তে হবে, কয়েকবার ভুলতে হবে। অনেক সময় আছে পড়তে পড়তে বলতে বলতে ঠিক হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে? তবে ডাইরেক্ট মুখস্থ করতে চাইবো না, ডাইরেক্ট মুখস্থ করলে ভুলে যেতে পারো। ঠিক আছে? আমি এই যে এটা পড়ার বেস্ট উপায় এটাই, মানে নাম শুনে যাতে মনে পড়ে যায়, তোমার সেক্টর শুনে যাতে নামটা মনে পড়ে যায়, এটা বেস্ট উপায় এটাই। ঠিক আছে? আচ্ছা, যেমন অনেকে আমি দেখছি এইভাবে পড়ায় জি আর খাস দাস ও নূর, কি একটা ট্রিক্স আছে জয়কুলের বই, মনে হচ্ছে ট্রিক্স দেওয়া আছে জয়কুলের বই, পাশাপাশি কিছু কিছু অনলাইনের টিচারও এটা পড়ায়, জি আর খাস দাস ও নয়, কিংবা যেন একটা ট্রিক্স দিয়ে পড়ায়, খাস দাস দেখি কি একটা ট্রিক্স আছে, এটা দিয়ে পড়ায় এরা। তবে বেস্ট উপায় হলো নাম শুনে মনে পড়ে যাওয়া, এটাই বেস্ট, এটাই বেস্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর একবার রিভিশন দেই যে তোর মনে থাকে না। 01 ভাই, 01 যেটা জি দিয়া কি ভাই? জি দিয়া কি? জিয়াউর রহমান, র দিয়ে রফিকুল, মনে পড়ে যাবে ভাই। 2 নম্বর ঢাকা, 2 নম্বর ঢাকা মহানগর। ঠিক আছে? মহানগরের ম দিয়া কি ভাই? মোশাররফ, হা দিয়ে হচ্ছে হায়দার। 3 নম্বর 300 ভাই, 300 ন দিয়া কি? নাজমুল নেই না? নুরুজ্জামান, শ দিয়া শফিউল্লাহ। 4 দিয়া 4 সিআর, হ্যাঁ সিআর মানে চিত্তরঞ্জন দত্ত, আব্দুর রব। 500 শওকত আলী। 6 ছক্কা বাসার, অথবা বাস দিল, বাস, হ্যাঁ ছক্কা দিয়ে বাস দিল, হ্যাঁ ছক্কা বাস দিল। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার 7 নাজমুল হক। হ্যাঁ, 8 মন, ওসমান চৌধুরী, মঞ্জুরুল। হ্যাঁ, 9 নাম্বারটা এমনি মন থাকবো সব বাদ দিলে। আর 10 নাম্বারটা মনে রাখবা যে
10 নম্বর তো কেউ নাই, তবে মেল দায়িত্ব ছিল উসমানী ছিল, আর এমএজি উসমানী। আর 11 নম্বর সেক্টরে 11 হাতা সারি, হাতার হা দিয়ে কি হামিদুল্লাহ, আর তা দিয়ে তাহের। হ্যাঁ, হাতার হ দিয়ে কিন্তু পেস্ট লাগাই দিও না, হ দিয়া হায়দার মনে করিও না আবার। হ্যাঁ, আর হচ্ছে ন দিয়া নাজমুল হক এদিকে, আর এদিকে ন দিয়া হচ্ছে নুরুজ্জামান, পেস্ট লাগাই দিও না, সতর্ক থাকো একটু, ঠিক আছে? আশা করি তোমাদেরকে একটু আগে থেকে সহজ করতে পারছি, বা দেখাইতে পারতেছি যে কিভাবে তুমি মনে রাখবা এটা, ঠিক আছে? আশা করি একটু হইলো ক্লিয়ার আগে থেকে, আর বারবার পড়তে পড়তে এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা তো গেল ভাইয়া। এবার আসো ভাইয়া, কোন সেক্টরে কোন অঞ্চল ছিল, কোন সেক্টরে কোন অঞ্চল ছিল এটা মনে রাখা। এটার বেস্ট উপায় হইলো মুখস্থ না কইরা মানচিত্র দেখে পড়া, ঠিক আছে? তুমি একটা স্টুডেন্ট হিসেবে তোমাকে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আইডিয়া রাখা লাগবে, যে বাংলাদেশের কোন দিকে কোন জেলা আছে, কোন বিভাগ আছে, ঠিক আছে? তো চেষ্টা করো, কারো কারো বাসায় হয়তো বা আছেও বাংলাদেশের মানচিত্র, একটা বাংলাদেশের মানচিত্র রাখার চেষ্টা করো। আমার সময় আমি মেডিকো থেকে গিফট পাইছিলাম পরীক্ষা দিতে গিয়ে। আমি তো মেডিকো উন্মেষ এগুলো পরীক্ষা দিতাম, তো ফি পরীক্ষাগুলো দিতাম, অনেক গিফট পাইতাম, টেস্ট পাইতাম, টেস্টগুলো এখনো বাসায় আছে, সার্টিফিকেট পাইতাম, পাশাপাশি টাকা পাইতাম। টাকা পাওয়ার যে লোভ ছিল ভাই প্রচুর, ঠিক আছে? প্রাইজ মানি পাইতে সেই ভালো লাগতো, অনলাইন অফলাইন সব জায়গায়। তো দেখা গেছে আমি তো কুমিল্লায় ছিলাম, তো কুমিল্লাতে মোটামুটি যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো উন্মেষ, রেটিনা, উন্মেষ কমই নিত, রেটিনা এবং মেডিকো নিত, ওগুলা সবগুলোতে অংশগ্রহণ করা হইতো। আমি সবগুলোর খোঁজ খবর আমি রাখতাম মেনলি, আমি হোস্টেলের সবাইকে জানাইতাম এই পরীক্ষা আছে, সবাই প্রিপারেশন নেই, ঠিক আছে? তো দিয়া মোটামুটি টপ টপ 10-এ থাকতাম মোটামুটি, ঠিক আছে? ফিফথ হইতাম, থার্ড হইতাম, ফার্স্ট হইতাম না কখনো, ফার্স্ট হওয়ার মতো বিলিয়ান না আমি, ঠিক আছে? থার্ড, ফিফথ, 10th বা মোটামুটি একটা পুরস্কার পাওয়ার মতো রেঞ্জে থাকতাম, বুঝছো কিনা? তো কি জানে কি বলতে গিয়ে হয়ে গেলাম, কি বলতে গিয়ে গেলাম জানে? ও আচ্ছা, মানচিত্রের কথা বলতেছিলাম। মানচিত্রটা বিভিন্ন জায়গাতে দিত আর কি তখন, তো মানচিত্র রাখার চেষ্টা করো। আর কিনলেও তো বেশি টাকা না, 120 টাকা 150 টাকা, একটু কম বেশি আছে আর কি। হ্যাঁ, দেখো মানচিত্র রাখার চেষ্টা করবা। তো দেখো এখানে একটা ব্যাপার তুমি খেয়াল করতে হবে, দেখো সেক্টরগুলোর সিরিয়ালটা খেয়াল করো। এই দেখো এক, তুমি এইভাবে ঘুরবা, দেখো ঘড়ির কাটার দিকে নাকি বিপরীত দিকে, ঘড়ির কাটা বিপরীত দিকে, এভাবে ঘুরবে, এভাবে ঘুরবে, দেখবা। দেখো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখো তো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে কিনা, ব্যাপারটা এরকম কিনা কিছুটা। ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে কিনা, আবারও দেখো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে কিনা, দেখো দেখো মিলছে কিনা। তুমি আগে এটা খেয়াল রাখবে যে সেক্টরগুলো সিরিয়ালটা ঘড়ির কাটার বিপরীত দিয়ে ঘুরবে। তুমি মানচিত্র মনে মনে চিন্তা করতে হবে, মানচিত্র তোমার চোখ বুঝে চিন্তা করতে হবে। যারা আমার আর্কাইভ ক্লাস তোমরা এখন করছো কিনা জানি না, আমি যখন বাংলাদেশ পার্ট পড়াবো, তারা ওখানে করো নাই হয়তো অনেকে, বা আমার জিকে ক্লাস থাকে কেউ দেখো নেই, তো আমি যখন বাংলাদেশ বিষয় বাড়ি পড়াবো, তখন ওই দিন আমি তোমাকে বাংলাদেশের মানচিত্র আঁকানো শেখাবো, ঠিক আছে? বাংলাদেশের মানচিত্র আঁকানো শেখাবো। তো তুমি মানচিত্র না আঁকতে পারলো, মোটামুটি চেষ্টা করো কিছু একটা আঁকার, ওইটা একা একা প্র্যাকটিস করবা যে কোন দিকে কি আছে, ঠিক আছে? তো আমি আবারও দেখাই, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোটামুটি একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে সিরিয়ালটা মিলছে। আচ্ছা, ভালো কথা ভাই। এবার আসো সিরিয়ালটা কোন দিকে কি থাকতে পারে, দেখো। তো আমি যেহেতু কমান্ডার পড়ে ফেলছি, কমান্ডারকে আমি এখানে আর রাখবো না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের কারো কারো বই এভাবে সাজানো আছে কিনা দেখবা, না সাজানো থাকলে এভাবে সাজাই নিবা। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সাব সেক্টর কিন্তু পড়তে হবে না, সেক্টর, সেক্টর কমান্ডার এবং সেক্টরের আন্ডারে এলাকাগুলো পড়বা, ঠিক আছে? এই সেক্টরের আন্ডারে সাব সেক্টর কটা ছিল, সাব সেক্টর এটা পড়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা দেখো এইভাবে সাজাই নিও। এই ফরম্যাটটা তোমাদের সাজানো আছে কিনা জানি না, না তোমাদের জিকে বই যদি সাজানো না থাকে সাজাইবা। কি ফরম্যাট ভাই? এই ফরম্যাটটা দেখো, সেক্টর, সেক্টরের নাম লিখবা, সেক্টর কমান্ডারের নাম লিখবা, আর এলাকা, এলাকা। তিনটা থেকে পরীক্ষা আসে, এটা তিনটা থেকে পরীক্ষা আসে, যে সেক্টরের নাম, সেক্টর কমান্ডারের নাম, এবং সেক্টরের এই সেক্টরের আন্ডারে কোন কোন এলাকা আছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তো তুমি যদি এই সেক্টরগুলো সিরিয়ালটা এটা বুঝে থাকো, তুমি যদি বাংলাদেশের মানচিত্র দেখে থাকো, তাহলে তুমি এমনি মনে রাখতে পারবা এটা, ঠিক আছে? তুমি কি জানো না, তুমি কি জানো না ভাই যে এদিক দিয়ে যে চট্টগ্রাম আছে, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এদিক দিয়ে আছে, তুমি তো জানো, তাই না? সিলেট এদিকে তুমি জানো। তো দেখো তো মিলে কিনা তোমার কমন সেন্সের সাথে, তোমার কমন সেন্স, তোমার এতদিনের দেখা জ্ঞান অনুযায়ী তুমি দেখো তো মিলে কিনা। যে ভাই দেখো চট্টগ্রাম, এই দেখো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, মোটামুটি এদিকে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম কিন্তু এক না, এটা তোমরা জানো কিনা? চট্টগ্রাম যদি এটা হয়, মনে রাখবে বাখারা, বান্দরবান, বাখারা দিয়ে মনে রাখো আর কি, বাখারা মানে হচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তিনটা জেলা মিললে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ঠিক আছে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আছে এই এলাকাতে, মোটামুটি বোঝা যায় এই সাইডটাতে
তো তুমি যদি চোখ বন্ধ করে এটা চিন্তা করো অথবা চিত্ত এটা প্র্যাকটিস করো যে 1 নাম্বার হচ্ছে এদিকে, তার মানে তোমার এমনি মনে থাকবে চট্টগ্রাম কোন দিকে, ঠিক আছে না? আশা করি পারবা। 2 এদিকে, 2 এর মধ্যে কারা কারা আছে দেখো তো, এই যে এই সেটের মধ্যে কারা কারা আছে দেখো। এই সেটটার মধ্যে তুমি তো জীবনে কোনো না কোনো সময় গুগল ম্যাপ দেখছো অথবা তুমি মানুষ একটু দেখছো বা দেখবা না দেখলে যে ঢাকা কুমিল্লা কিন্তু এদিকে, ঢাকা ঢাকা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী এইগুলো কিন্তু মোটামুটি এইদিকে। তাহলে দেখো নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব, ঢাকা, ফরিদপুর মোটামুটি এইদিকে, ঠিক আছে? মোটামুটি এই জায়গাগুলোতে। হ্যাঁ, এটা কিন্তু ঢাকাটা কিন্তু আলাদা করে পরীক্ষা আসে। এই ঢাকা, এই ঢাকাটা পরীক্ষা আলাদা করে আসে। ঢাকা কয় নাম্বার সেক্টরে আছে, কুমিল্লা কয় নাম্বার সেক্টরে আছে, পরীক্ষা আলাদা করে। ফরিদপুর এটাও পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে এই তিনটা কিন্তু আলাদা করে পরীক্ষা আসে। ঢাকা কয় নাম্বার সেক্টরে, বা এমনিও প্রশ্ন আসে যে 2 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত জেলা কোনটি, এভাবে প্রশ্ন আসে। তো ঢাকা আলাদা করে কেন জন্য পরীক্ষা আসে? ঢাকা 2 নাম্বার সেক্টরে ছিল, ঠিক আছে? তুমি কেউ যদি বলে দেয় এমনি মনে রাখতে পারে, এমন মনে রাখতে পারে ঢাকার ডি আছে, ডি দিয়ে 2, ডিতে 2, ডিতে 2, ঠিক আছে? যাই হোক, দেখো এরপরে কি আছে 3 নাম্বার সেক্টর। 3 নাম্বার এদিকে কি আছে বলতো? 3 নাম্বারের মধ্যে আন্ডারভুক্ত আছে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা জেলার অংশ। ঢাকা তো আর একটু এদিকে আছে তাই না? ঢাকা জেলা, ঢাকা তো একের সাথে বিভাগ, এর সাথে জেলা। ঢাকা বিভাগ বলো, বাংলাদেশের বিভাগ কয়টা? বিভাগগুলোর নাম বলতে পারবা? তো দেখো ঢাকা জেলা, ঢাকা কিন্তু জেলা। তো হবিগঞ্জ, সিলেট, সিলেট তো এদিকে না, দেখো সিলেট কিন্তু এদিকে। সিলেটের একটা জায়গার নাম হলো হবিগঞ্জ। তো হবিগঞ্জ কিন্তু এই অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা জেলার অংশ এদিকে পড়বে। 3 নাম্বার সেক্টর নিয়ে আলাদা করে বেশি একটা আসে না। এবার আসো এই পার্টটা, সিলেট তো এদিকে তাই না? সিলেটের দিকে না? তাহলে 4 নাম্বার সেক্টরে কারা থাকবে বলো? 4 5 কারা থাকবে? 4 এর মধ্যে থাকবে হচ্ছে 4 সিলেট। আর বাংলাদেশের এটা কোন দিক বলতো? এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে এটা কি পূর্বাঞ্চল কিনা? তাহলে সিলেটের পূর্বাঞ্চল এদিকে হবে, সিলেটের পূর্বাঞ্চল। এই সাইডটা কিন্তু পূর্ব দিক তাই না? তাহলে এটা সিলেটের পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল। সিলেট জেলার, সিলেট বিভাগের পূর্বাঞ্চল এটা। আচ্ছা, এবার 5 নম্বর সেক্টরে, 5 নম্বর তো এদিকে, 4 5 তো এদিকে তাই না? তাহলে সিলেটের পশ্চিমাঞ্চল 5। তাহলে সিলেটের অঞ্চল সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ কিন্তু সুনামগঞ্জ কিন্তু জেলা সিলেটের অন্তর্ভুক্ত। তাহলে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মোটামুটি এই সাইডে হবে। 3 4 5 এর অন্তর্ভুক্ত বুঝতে যায়। এরপরে 6 তো এদিকে তাই না? 6 তো এদিকে। 6 এর মধ্যে কারা কারা আছে দেখো। 6 এর মধ্যে রংপুর, ঠাকুরগাঁও। তো যারা মানুষের জন্য আইডিয়া আছে তারা জানো রংপুর কোন দিকে। রংপুর কিন্তু এদিকে। তো রংপুর কিন্তু এদিকে, তো রংপুর এইদিকে। রংপুর নিয়ে আলাদা করে পরীক্ষা আসে। এরপর 7 নাম্বার সেক্টর, রাজশাহী নিয়ে প্রায় আসে পরীক্ষায়। রাজশাহী কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত? রাজশাহী কিন্তু এদিকে, তোমরা জানো। তোমরা তো আসলে এখন তো তোমরা পড়াই নেই। তোমাদের নন নদীর একটা ক্লাস নিব। হ্যাঁ, তুমি জানো কিনা যে বাংলাদেশের ওই যে পদ্মা নদী, পদ্মা নদীটা কিন্তু আগে ছিল গঙ্গা নদী। এদিক থেকে বাংলাদেশে এই দিক দিয়ে প্রবেশ করছে, চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করছে, প্রবেশ করে রাজশাহী কিন্তু এদিকে। তো রাজশাহী সাত, তুমি যদি চিত্র দিকে মনে রাখতে পারো অথবা এমনি পড়তে পারো, রাজশাহী সাত, রাজশাহী সাত এমনি মনে পড়ে দেবো, ঠিক আছে না? রাজশাহী দিনাজপুর মোটামুটি এদিকে, ঠিক আছে না? আচ্ছা, 8 মধ্যে কারা আছে এদিকে, এই সাইডটা, এই সাইডটার মধ্যে কারা কারা দেখো। কুষ্টিয়া পরীক্ষা আলাদা করে আসে, এটা আলাদা করে গুলা দিয়ে রাখো, আলাদা করে পরীক্ষা আসে। কুষ্টিয়া যশোর আলাদা করে আসে। তাহলে কুষ্টিয়া খুলনা আলাদা করে পরীক্ষা আসে, যশোর এই সেক্টর থেকে এগুলা, ঠিক আছে? মানুষ একটু দেখবা তাহলে ইজিলি মুখস্থ হবে এগুলা। 8 9 কোন দিকে ভাই? 9 হচ্ছে যে মোটামুটি এদিকে না, সুন্দরবনের দিকে তাই না? সুন্দরবন দিকে, সুন্দরবনে খুলনা, সুন্দরবন এদিকে না? বলো এদিকে কি না? সুন্দরবন। তাহলে সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী পাশাপাশি সুন্দরবন লেখা রাখো। তেমনি মতো সুন্দরবন নত নয়। এটার পর বেস্ট উপায় আমি বারবার বলতেছি, অবশ্যই মানুষ একটু দেখে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে? তাহলে মনে থাকবে, ঠিক আছে? 10 হচ্ছে কোনো সেক্টর, 10 হচ্ছে সমুদ্র উপকূলীয় অঞ্চল। আর 11-এর মধ্যে কি? 11 হচ্ছে এই জায়গার মধ্যে। 11-এর মধ্যে কারা কারা? কিশোরগঞ্জ ছাড়া সমগ্র ময়মনসিংহ। ময়মনসিংহ কিন্তু এদিকে। এখানে কেউ আসো যাদের বাড়ি ময়মনসিংহ, কেউ আসো কিনা? তো ময়মনসিংহ কিন্তু এই জায়গার বৃহত্তর ময়মনসিংহ, এই জায়গার মধ্যে হচ্ছে মেনলি এটা, ঠিক আছে? 11, ঠিক আছে? বৃহত্তর ময়মনসিংহ। তাহলে মোটামুটি বাংলাদেশের মানুষ একটু দেখবা, পাশাপাশি নিজের একটু আইডিয়া রাখবা মানুষের সম্পর্কিত, তাহলে তুমি ইজিলি পেরে যাবে এটা, ঠিক আছে? আশা করি তোমাকে এটা পড়ার স্টাইলটা বুঝতে পারছি, ঠিক আছে? তাহলে আশা করি তোমার সেক্টর নিয়ে যে পড়াশোনা, সেক্টরের নিয়ে তথ্য, কমান্ডার, সেক্টর কমান্ডার মনে রাখা, সেক্টর সম্পর্কিত এলাকাগুলো মনে রাখা, তোমাকে প্রসেস দেখাইতে পারছি, প্লাস কিভাবে মনে রাখবা টেকনিক শিখাইতে পারছি। তাহলে বলো মোটামুটি সেক্টর ক্লিয়ার হয়েছে কিনা? সেক্টর টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা বলো?
বলো। হায় রে, হায় রে অনাহিতা ইসলাম, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তুমি এখনো কোচিং বানানো পারো না। পড়াশোনা ভালো করে করতে হবে, ইংলিশ দক্ষতা বাড়াইতে হবে। অনাহিতা ইসলাম, তুমি লিখে ফেলছো চুসিং। আমি কোনো কোনো কোচিং এ রেগুলার ছিলাম না, আমি নিজের গতিতে আগাইতাম। ঠিক আছে, চেষ্টা করতাম পরীক্ষাগুলো দেওয়ার জন্য টুকটাক, তাও মিস হইতো অনেক। তবে আমি মেইনলি ফোকাস করতাম নিজের পড়ার দিকে, নিজে পড়তাম বেশি, নিজে গবেষণা করতাম বেশি, নিজের কাজ নিয়ে বিদ্যা আগাইতাম বেশি, নিজের ভুলগুলো নিয়ে বেশি সমাধান করতাম। ঠিক আছে, কে কত মার্ক পাইতেছে, কে উল্টায় ফেলতেছে, কে ফার্স্ট হইতেছে পরীক্ষায়, কে সেন্ট্রালি ফার্স্ট হইতেছে, কে 100-তে 100 পাইতেছে, কিছুই দেখতাম না, পাত্তাই লাগতো না। ঠিক আছে, দেখতামই না। ঠিক আছে, আমি দেখতাম যে আমি কি পরীক্ষা দিতেছি, আমি কত মার্ক পাইতেছি, আমার কি অবস্থা। ঠিক আছে, আমি কোনটা পারি না, কোনটা শিখতে হইব, এইগুলোর দিকে ফোকাস দিতাম। এটাই জরুরি। তোমরা তো ভুল করো, তোমরা খালি দেখো আল্লাহ আমার বান্ধবী এত পাইয়ে গেছে, আমার বন্ধু এত পাইয়ে গেছে, আই হায় আমি কি করলাম, মার্ক তো পাইতেছি না, আমি তো শেষ। খালি সমস্যা সমস্যা সমস্যা। সমাধানের দিকে তোমরা 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 সমস্যা চিন্তা করতে করতে তোমরা সমাধানের দিকে আগাও না, তোমরা হচ্ছে সমস্যা নিয়ে পড়ে থাকো, আলটিমেটলি পরীক্ষা চলে আসে। বুঝছো, বাস্তবতা বুঝে আগাইতে হবে। আলটিমেটলি তুমি কতটুকু জ্ঞান নিয়ে পরীক্ষা হলে যাচ্ছ, তোমার প্রিপারেশন কতটা স্ট্রং, এটা জরুরি বেশি। ঠিক আছে, তোমার লাগবে একটা সিট, তোমার লাগবে কয়টা সিট, একটা। কে কতটা কি করে ফেলছে, ফার্স্ট হয়ে গেছে, তোমার দেখার দরকার নাই। তুমি তোমার সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আসো। ঠিক আছে, হ্যাঁ, তোমাদের জিজ্ঞাসা করছিলাম সেক্টর মোটামুটি ক্লিয়ার কিনা, সেক্টর ক্লিয়ার হয়েছে কিনা। আই হাই, তোমরা কি কও, সপ্তাহে মাত্র একটা দিন ক্লাস হয়, এদিন যদি একটু লম্বা টাইম ক্লাস না করতে পারো, এটা কি কথা হইলো বলো তো। আমরা সপ্তাহে তো একটা একটা মাত্র দিকে ক্লাস রাখছি, এবং আমরা একটা ক্লাস রাখাই সুন্দর মতো। আমরা যদি প্রতি মাসে 4টা ক্লাস নিতে পারি, সুন্দর মতো শেষ হয়ে যাবে। ঠিক আছে, সময় মতো শেষ হয়ে যাবে। এই যে যেমন ধরো আমরা এই মাসে আমরা মোটামুটি হয়তো বা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পাঠটা ক্লিয়ার করে ফেলতে পারবো। পরের মাস অর্থাৎ মে জুন জুন মাসে আমরা মেইনলি আন্তর্জাতিক টপিক গুলোর প্রতি ফোকাস দিব, আন্তর্জাতিক শুরু করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের একটা সুন্দর একটা জিনিস, সাজানো জিনিস দেখাবো। ঠিক আছে, তোমরা সুন্দর করে নোট করে দিবা। এটা হয়তো এখন তুমি নোট করতে পারবে না আমার বলার সাথে সাথে, তুমি এটা আপাতত পিডিএফ দেখে, ক্লাস স্লাইডের পিডিএফ দেখে নোট করে নিবা। টপিকটার নাম হলো, আমি তোমাকে ওই যে লেকচার প্ল্যানে লেখা ছিল যে আহ, বিভিন্ন বাহিনী, বিভিন্ন বাহিনী আমাদের প্রায় শেষ, বেশি বাকি নাই। দেখি তো কি বাকি আছে, আর স্লাইডের মধ্যে বেশি বাকি নাই। এই তো আমাদের শেষ প্রায়, হ্যাঁ শেষ। তো দেখো, আমি তোমাকে এখন বিভিন্ন বাহিনী নিয়ে একটু আইডিয়া দিই, কিছু কিছু জিনিস মুখস্থ করাই দেওয়ার চেষ্টা করব। আর আমি তোমাকে মেন জিনিসটা এখানে যেটা করছি সেটা হলো গুছাই দিচ্ছি। ঠিক আছে, তো আপাতত তুমি যদি এখন আমার কথা বলার সাথে নাও লিখতে পারো, পরবর্তীতে তুমি পিডিএফ দেখে সুন্দর করে উঠাই নিবা এটা। ঠিক আছে, টপিকের নাম কি ভাই? মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন বাহিনী, সকল বাহিনী এনে ছক করা আছে, সাজানো আছে। ঠিক আছে, দেখো, তো আমি এটা জুম করে করে দেখাই, তোমরা কি দেখতে পারবা কিনা, দেখা যায় কিনা। তো ছোটটা, ছোট লেখা দেখা যায়? তোমরা বলো তো। আচ্ছা, আমার একটু কনফার্ম করো, একটু পর্যন্ত দেখা যায় কিনা, নাকি আরো এটা ভাগ করে দিব এটাকে। ছোট দেখা যায়? আধা ঘন্টার মতো, আরো আধা ঘন্টা লাগবে কিনা জানি না, শেষ হয়ে যাবে প্রায়। আচ্ছা, আজকে আমাদের লেকচার প্ল্যানে একটা টপিক ছিল বীরশ্রেষ্ঠ। আমরা জানি 7 জন বীরশ্রেষ্ঠ আছে, তো বীরশ্রেষ্ঠ টপিকটা আমি পুরোটা পড়াবো না আজকে।
আমি এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের আমার একটা ডিউ ভিডিও আছে, যে ভিডিওটা আমি এখন দেই নাই, একসাথে দিন পরে দিব, যে ভাষা আন্দোলনকালীন বিভিন্ন গান এবং তাদের গীতিকার সুরকার মনে রাখার ট্রিক্স। সময় করতে পারতেছি না, একসাথে ভিডিওটা দিব। তো একটা টপিক বানাবো বিশিষ্ট নিয়ে, দেখা যায় না, একটু বড় করি। হ্যাঁ, বড় করে দেখাই, দেখো এবার আশা করি দেখা যাবে। তো এটা আমি তোমাকে খুব বেশি পড়াবো, অনেক কিছু করে ফেলবো এরকম না। আমি জাস্ট তোমাকে এখানে একটু বলে দিই কিভাবে পড়বা, একটু সহজ করার চেষ্টা করি। সাজায় অলরেডি সাজানোর কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি, মানে সাজায় ফেলছি, জাস্ট একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। দেখো এটা একরকম রিডিংই পড়বো আমি। দেখো যে মুক্তি ফৌজ, যার অপর নাম ছিল মুক্তি বাহিনী, যারই অপর নাম ছিল নিয়মিত বাহিনী, যাকেই নাম দেওয়া হয়েছিল বাংলাদেশ বাহিনী। এবং এটা একবার বিসিএস এ আসছিল যে নিচের কোনটির অপর নাম কি, অপর নাম দিয়ে একটা প্রশ্ন আসছিল 41তম বিসিএস এ। আচ্ছা, তো এই মুক্তি বাহিনী গঠন করা হয়েছে কত, 4 তারিখে, ঘোষণা দিছে 10 তারিখে, আর নাম পরিবর্তন করছে 11 তারিখে। আর মোটামুটি 12 এপ্রিলে গিয়ে সেটা 8 নং থিয়েটার রোডে সদর দপ্তর, এই মুক্তি ফৌজের সদর দপ্তর স্থাপন করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি তথ্যগুলো তুমি যে আছে লিখবা। আর এটার এই যে মুক্তি বাহিনী, এই যে বাহিনীটা এটা গঠন করছিল কে, মেইনলি হচ্ছে এমএজি উসমানী। এটা কাদেরকে নিয়ে গঠিত হয়েছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে একটা বাহিনী তুমি পড়বা, এই বাহিনীর মধ্যে কারা কারা ছিল। ঠিক আছে? তো এর মধ্যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, তুমি মনে রাখো ইবিআর, তারপর হচ্ছে ইপিআর। ইবিআর মানে কি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইপিআর মানে কি, ইস্ট পাকিস্তান রাইফেল। পাশাপাশি কিছু পুলিশ টুলিশ তো মনে রাখবে এখানে। মোটামুটি এখানে পুলিশ উচ্চপদস্থ কর্মকর্তাগুলা, পাওয়ারফুল কর্মচারীরা মিললে সেরা এটা গঠন করেছিল। ঠিক আছে? এরপরে কোথায় গঠিত হয়, কোথায়, এর আনসার হচ্ছে কোথায়। নাম হলো তেলিয়াপাড়া, তৎকালীন সিলেট। ঠিক আছে? তো সিলেটের একটা অঞ্চলের নাম তেলিয়াপাড়া, বর্তমান হবিগঞ্জ জেলা। বর্তমান কি, তেলিয়াপাড়া ছিল বর্তমান হবিগঞ্জ জেলা, বর্তমান হবিগঞ্জ। বর্তমান হবিগঞ্জ জেলায় তেলিয়াপাড়া ছিল তখন নাম, ওইখানে গঠিত হয়েছিল। এবং এটা তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি, বা এটাকে বলা হয়েছিল তেলিয়াপাড়া রণকৌশল, রণকৌশল নামে পরিচিত হয়েছিল। তাহলে তেলিয়াপাড়া যেটা বর্তমান সিলেটের হবিগঞ্জ, ওইখানে এই দলটা গঠিত হয়েছিল। কাদের নিয়ে গঠিত হয়েছিল, এদের নিয়ে। কে মেইন নেতা ছিল, সে নেতা ছিল, এবং কখন নাম গঠন করা হয়েছে, কখন পরিবর্তন করা হয়েছে, সবকিছু তোমরা দেখছো। ঠিক আছে? স্ট্র্যাটেজি মানে রণকৌশল। আচ্ছা, এটা গেল। এরপরে আরেকটা বাহিনী, এটা হচ্ছে 1 নাম্বার। তুমি 1 2 দিয়ে সিরিয়ালে লিখো খাতার মধ্যে লেখার সময়। আরেকটা হলো একটা তো নিয়মিত বাহিনী পেয়ে গেছে, তাহলে অনিয়মিত বাহিনী সেটা আছে। তো অনিয়মিত বাহিনী বা এটা গণবাহিনী বলা হয়, কারণ এটাকে র্যান্ডম মানুষ নিয়ে গঠিত করা হয়েছিল। এটার মধ্যে খেয়াল করছো কিনা, সব উচ্চপদস্থ পাওয়ারফুল কর্মচারী, সরকারি কর্মচারী নিয়ে গঠন করা হয়েছে। আর এটার মধ্যে অনিয়মিত, উল্টা পাল্টা, মানে কোনো নিয়ম নাই, মানে যারে পাশে তারা নিয়ে গঠন করা হয়েছিল অনিয়মিত বাহিনী বা গণবাহিনী, গণমানুষ নিয়ে গঠিত হচ্ছিল, তাদেরকে মুক্তিযোদ্ধা বাহিনী বলা হয়। এর মধ্যে এখানেও নেতৃত্বে ছিল এমএজি উসমানী। আর এখানে মোটামুটি ছাত্র, কৃষক, শ্রমজীবী, রাজনৈতিক কর্মীগণ যা আছে, র্যান্ডম মানুষ, গণমানুষ নিয়ে গঠন করা হয়েছিল। ঠিক আছে? এখানে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই, বাদ। 3 নাম্বার মুজিব বাহিনী, এটা না পড়তে পারো, কারণ এটা এখানে ভারত জড়িত আছে, ছাত্রলীগ জড়িত আছে, বঙ্গবন্ধু জড়িত আছে, না পড়তে পারো। এটাকে বিএলএফ বলতে পারো, বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফ্রন্ট, অপর নাম বিএলএফ। এটা ভারতে গঠিত হয়েছিল, বুঝছো? ভারতে একবার মনে পরীক্ষা আসছিল আগে, এখন আসবে না আশা করি। এটা কোথায়, ভারত, এলাকাটা বোঝা যাচ্ছে না, ভারত। ঠিক আছে? ভারতের দেরাদুন নামে একটা অঞ্চল আছে, দেরাদুন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 14 সালে আসছিল, 2014 সালে, যে ভারত নামক দেরাদুন নামক একটা অঞ্চল ভারতে, সেখানে এটা গঠিত হয়েছিল। তো প্রশ্ন আসছে, একবার আসছিল আর কি বিগত সালে, একবার দেখছিলাম মেডিকেলে না, যে ভারতে গঠিত ছিল কোন বাহিনী, ভারতে, আর হচ্ছে বিএলএফ বাহিনী। ঠিক আছে? বিএলএফ পুনরূপ হলো বেঙ্গল লিবারেশন ফ্রন্ট। ঠিক আছে? দেখো আর কি, ছাত্রলীগ কর্মী তো এদেরকে নিয়ে গঠিত করা হয়েছিল। আচ্ছা, এরপর আচ্ছা, তো এরপর নিচের দিকে চলে যাই আমি। হ্যাঁ, এখন আরো আরো আছে, দেখো।
কি কি ভাই? ক্র্যাক প্লাটুন, যার অপর নাম হলো গেরিলা বাহিনী, ঠিক আছে, গেরিলা বাহিনী। তো এখানে নেতৃত্ব ছিল কে? মেজর খালিদ মুশাররফ এবং মেজর হায়দার, ঠিক আছে। ওই যে 2 নম্বর সেক্টর, খেয়াল করে দেখো, 2 নং সেক্টর, এটা ভালো করে খেয়াল করে, এটা পরীক্ষা আসে। 2 নং সেক্টরে 2 নং সেক্টরে যারা সেক্টর কমান্ডার ছিলেন, হ্যাঁ, ওই যে ঢাকা মহানগর মহদে মুশাররফ, হাদি হায়দার, এই দুজনই কিন্তু ক্র্যাক প্লাটুন। এমনি মনে রাখতে পারো যে ট্র্যাকের মধ্যে একটা এ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড যেহেতু 2 নম্বর সেক্টরে যারা ছিল সেক্টর কমান্ডার, তারা নেতৃত্ব থাকবে, নেতা থাকবে, নেতা। কাদের নেতৃত্বে গঠিত হয়? 2 নম্বর সেক্টরের তাদের, ঠিক আছে, এটা পরীক্ষা আসে। আচ্ছা, তো এখানে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার মেধাবী তরুণ ছাত্রছাত্রী গঠন করা হয়েছিল। তো খেয়াল রাখো, ওই যে লেখা আছে যে সেক্টরের অধীন ছিল আন্তর্জাতিক 2 নম্বর সেক্টর, তাহলে ক্র্যাক প্লাটুন বা যদি বলে গেরিলা বাহিনী, এটা কত নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? আনসার হচ্ছে 2 নম্বর সেক্টর। আচ্ছা, তারা প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়েছিল কোথায়? ট্রেনিং ক্যাম্প ছিল হচ্ছে ভারতের মেলাঘরে। আর তাদের যে আক্রমণ পদ্ধতি, তাদের আক্রমণ পদ্ধতির নাম হলো হিট অ্যান্ড রান। কি রান? হিট অ্যান্ড রান। এই পদ্ধতিতে তারা কি করতেছিল? যে আমাদের অ্যাটাক করতেছিল, অ্যাটাক, ঠিক আছে, হিট অ্যান্ড রান পদ্ধতি। আচ্ছা, গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে উল্লেখযোগ্য কিছু মানুষ আছে, মানুষগুলোর নাম তোমরা দেখতে পারতেছো না, অনেক ছোট, আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো। শহীদ শাফি ইমাম, দেখতে পারতেছো না তোমরা হয়তোবা। এই যে জাহানারা ইমাম ছিল না, জাহানারা ইমামের ছেলের নাম ছিল কি? শহীদ শাফি ইমাম। পরীক্ষা আসে, শাফি ইমাম কোন দলের সদস্য ছিলেন? গেরিলা সদস্য, ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন, পরীক্ষা আসে। এরপরে রুমি ইমাম, শাফি ইমাম রুমি, তার নাম কি? শাফি ইমাম রুমি। এরপরে শহীদ আজাদ, শহীদ জুয়েল, দরকার নাই তোমাকে, এখানে একজন ব্যক্তির নাম ভালো করে খেয়াল রাখবা, শহীদ শাফি ইমাম রুমি, জাহানারা ইমামের ছেলে, ঠিক আছে না? জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী, ঠিক আছে না? এই জাহানারা ইমামের ছেলে কোন দলে ছিলেন? ভালো করে খেয়াল রাখবা, যে কোন বাহিনীতে ছিলেন? ক্র্যাক প্লাটুনে, যার নাম গেরিলা বাহিনী, ঠিক আছে। এক প্লাটুন কত নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 2 নাম্বার। এইটা নেতা ছিল কারা? 2 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার খালিদ মুশাররফ এবং হায়দার চৌধুরী, ঠিক আছে, খেয়াল রাখলা। এরপরে বাংলাদেশ ভারত, আরো বড় করি, বাংলাদেশ ভারত যৌথ বাহিনী বা মিত্র বাহিনী বা যৌথ কমান্ড, তোমরা সবাই জানো 21শে নভেম্বর 1971 সালে 21শে নভেম্বর গঠিত হয়েছিল, যেখানে যার নেতা ছিলেন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ঠিক আছে, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, 9-10 পড়ছিলা, ঠিক আছে। এবং এখানে কারা কারা ছিল? যৌথ বাহিনী মানে হচ্ছে 2টা বাহিনী একসাথে, তাহলে এখানে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী একসাথে ছিল, তাই না? যৌথ বাহিনীর মধ্যে কারা কারা ছিল? যৌথ বাহিনী গঠন হয় কত সালে? 1971 সালে 21শে নভেম্বর, ঠিক আছে। এবং 21শে নভেম্বর বলা হয় সশস্ত্র বাহিনী দিবস। কি বলা হয়? 21শে নভেম্বর বলা হয় সশস্ত্র বাহিনী দিবস, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম? যৌথ বাহিনী বা অপর নাম কি? মিত্র বাহিনী। মিত্র মানে তো বন্ধু, হ্যাঁ। যৌথ কমান কত তারিখে গঠিত হয়েছিল মনে রাখা লাগবে, এবং এই তারিখে বলা হয় সশস্ত্র বাহিনী দিবস, ঠিক আছে। এর নেতা কে ছিলেন বা কার নেতৃত্বে গঠিত হয়? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, ঠিক আছে, খেয়াল রাখবা। গেল মুজিব ব্যাটারি, মুজিব ব্যাটারিতে মেজর মুশাররফ, খালিদ মুশাররফ ছিলেন। কারা কারা ছিল? এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম অর্টিলারি ইউনিট কারা ছিল? হ্যাঁ, ইনফরমেশনগুলো তোমরা লিখবা, আমি বেশি একটু পড়াইতেছি না। 3টা ফোর্স ছিল, ঠিক আছে, এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স 9-10 পড়ছিলা। এস ফোর্সের কে ছিল? শফিউল্লাহ, এস ফোর্স শফিউল্লাহ, এস তে শফিউল্লাহ। কে ফোর খালেদ মুশাররফ, কে দিয়ে খালেদ লেখা যায়, তাই না, খালেদ। তারপরে তোমার জেড দিয়ে হচ্ছে জিয়াউর রহমান। তাহলে 3টা ফোর্সের নেতা কে ছিলেন মনে রাখবা। তারিখ মনে রাখতে পারলো, মনে রাখতে পারলো 3টা নেতা কে ছিলেন পড়বা, ঠিক আছে। এবং মুক্তিযুদ্ধের প্রথম ব্রিগেড ফোর্স কোনটা? আনসার হচ্ছে এই যে জেড ফোর্স ছিলেন প্রথম, ঠিক আছে। আচ্ছা, আর এই কে ফোর্সের সদস্য ছিল কোথায়? পড়বা, এক্সট্রা এগুলো লেখা রাখবা হালকা পাতলা। এরপরে বাংলাদেশ নৌবাহিনী, হ্যাঁ, নৌবাহিনী, আর একটা বিমান বাহিনী। নৌবাহিনী হচ্ছে তোমার
জুলাই জুলাই মাসে গঠিত হয়েছিল, তাই না? 1971 সালে জুলাই মাসে গঠিত হয়েছিল এবং পাকিস্তানের নৌবাহিনী নিয়ে গঠিত হয়েছিল। এখানে পদ্মা ও পলাশ নামে দুইটি জাহাজ ছিল, জাস্ট লিখা রাখো। হ্যাঁ, আরেকটা হলো বাংলাদেশ বিমান বাহিনী, যেটা 28শে অক্টোবর 1971 সালে যাত্রা শুরু করে। 28শে অক্টোবর লিখে রাখো, দেখতে পাচ্ছ কিনা? 28শে সেপ্টেম্বর, সরি 28শে সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর 1971 এই সালে যাত্রা শুরু করে। যার ওই যে তোমাকে আগেই শিখে ফেলছি যে বিমান বাহিনীর প্রধান ছিল কে? একে খন্দকার। একে খন্দকার ছিলেন এবং বাংলাদেশের প্রথম এবং বিমান বাহিনী নিয়ে যে আক্রমণ, তাকে বলা হয় অপারেশন কিলো ফ্লাইট। কি বলা হয়? অপারেশন কিলো ফ্লাইট। আমি সকল অপারেশন নিয়ে একটা জিনিস তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? অপারেশন কিলো ফ্লাইট। তাহলে আর পানি দিয়ে নদী পথে যে আক্রমণ, তাকে বলে জ্যাকপট। কি বলে? অপারেশন জ্যাকপট। অনেকগুলো অপারেশন আছে, ঠিক আছে? তাহলে খেয়াল রাখো, অপারেশন জ্যাকপট হচ্ছে নদী পথে নৌবাহিনীর, আর বিমান বাহিনীর হচ্ছে কিলো ফ্লাইট। তো যেহেতু কিলো ফ্লাইট, ফ্লাইট মানে কি? বিমান না, উড়া না, ফ্লাইট। ফ্লাইটের টিকিট কাটে মানুষ, ফ্লাইটে ভ্রমণ করে, ফ্লাইট ফ্লাইট আছে বলে। ফ্লাইট মানে কি? ফ্লাই, উড়ে। হ্যাঁ, উড়ে মানে কি? বিমান না? তাহলে কিলো ফ্লাইট যে বিমান বাহিনী বোঝা যায়। আর জ্যাকপট হচ্ছে পানি, পানি, জ্যাকপট পানি, ঠিক আছে? ঠিক আছে। আর অপারেশন সার্চ লাইট, যার অপর নাম অপারেশন ব্লিচ, এটা তো আরেক জিনিস। আর একটা হচ্ছে অপারেশন বিগ বার্ড, এটা হচ্ছে তোমার ওই বঙ্গবন্ধুর গ্রেফতার করার মিশনের নাম, বিগ বার্ড, বড় পাখি, ঠিক আছে না? তাহলে এই হলো সকল বাহিনী। এই বাহিনীগুলো অবশ্যই তুমি পিডিএফ দেখে সুন্দর করে নোট করে নিবা, ঠিক আছে? বুঝছো? একটু একটু ইজি করার চেষ্টা করলাম, একটু ইজি করার চেষ্টা করলাম। তুমি বারবার নোট করে নিয়ে হাদাইয়া পড়ে ফেলবা, ঠিক আছে? গেল। তো এইটা তোমরা পেয়ে যাবা। তো তাহলে এই পাড়াটা লিখে রাখো, এটা বর্তমান হবিগঞ্জ। এটা কি? বর্তমান হবিগঞ্জ। আচ্ছা, গেল। ভেরি গুড। ওকে, এই তো একটু সাজা টাজা রাখো আর কি। হ্যাঁ, আচ্ছা গেল। এরপরে তথ্য লাস্ট। মুক্তিযুদ্ধে কিছু কেউ কেউ ছিল আমাদের পক্ষে, কেউ কেউ ছিল বিপক্ষে। তুমি আবার তো এটা মনে রাখো, বিপক্ষ পক্ষে কে ছিল, ঠিক আছে? তো আমাদের পক্ষে ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত, আর বিপক্ষে ছিল হচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন, ঠিক আছে? যুক্তরাষ্ট্র এবং চীন। আচ্ছা, একটা তথ্য তোমাদেরকে পড়াইতে মনে নাই, দুইটা দেশের স্বাধীনতার ঘোষণাপত্র আছে। একটা হলো বাংলাদেশ, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? লেখা রাখো। স্বাধীনতার ঘোষণাপত্র কাদের আছে? বাংলাদেশ, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে? তুমি ভিতরে কিছু পড়াবো না, তুমি যদি পড়তে মন পড়ো, লেখা রাখো আর কি আপাতত। হ্যাঁ, কিন্তু তোমাকে এটা মনে রাখা লাগবে সবার আগে, যে কারা কারা বিপক্ষ ছিল, কারা পক্ষে ছিল, ঠিক আছে? এই তো তারা কবে স্বীকৃতি দিছে, যারা পক্ষে ছিল তারা বাংলাদেশকে স্বীকৃতি দিছে, যারা বিপক্ষ ছিল তারাও স্বীকৃতি দিছে কিন্তু একটা সময়, ঠিক আছে? তো 1971 সালে 6 ডিসেম্বর কিন্তু অনেকগুলো তথ্য আমরা পড়ছি, ঠিক আছে? আমি তো তিনটা জিনিস পড়াই দিই, দেখো মিলছে কিনা। তো আমরা বীরশ্রেষ্ঠ নিয়ে একটা জিনিস পড়ানোর কথা, আজকে এটা পড়াবো না, ঠিক আছে? এটা হচ্ছে রেকর্ড করে দেওয়ার প্ল্যান আছে আমার, ঠিক আছে? বীরশ্রেষ্ঠ নিয়ে একটা টপিক। তো বীরশ্রেষ্ঠ সকল তথ্য একটা ছকে পড়া যায়, ঠিক আছে? একটা ছকে পড়া যায়, ছকটাতে আমরা পড়বো, সাজায় পড়বো, সহজ করে পড়বো ইনশাল্লাহ। তারপর তুমি দেখো একটা জিনিস, দেখো 1971 সালে 6 ডিসেম্বর তিনটা জিনিস পাইলাম, আরো দুটো জিনিস পাও, তুমি অ্যাড করবা। আমি তিনটা জিনিস পাইছি, দেখো 1971 সালের 6 ডিসেম্বর কি কি পাইছো দেখো। একটা পাইছো হচ্ছে এই যে এই যে কি, যে বাংলাদেশ বেতার নামকরণ হয়েছিল, কারা?
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আসলে আসল নাম ছিল হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। একটু লেখা রাখো, আমি একটু বলতে ভুলে গেছি এটা। কই টপিকটা কই বলি, দেখো এটার আসল নাম ছিল হচ্ছে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এই বিপ্লবী কথাটা বাদ দেওয়া হয়েছে একটা সময় গিয়া, বাদ দেওয়া হয়েছে 28 মার্চ। 28 মার্চ, তাহলে এটা মনে রাখো। প্রথমে নাম ছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, ঠিক আছে। বিপ্লবী কথাটা 2 দিন পরে বাদ দেওয়া হয়েছে, দিয়া নামকরণ করা হয়েছে কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা লিখতে চাইছিলাম এটা করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামকরণ করা হয়েছে এটা, হ্যাঁ। আরেকটা শিখলাম কি, যে যশোর মুক্ত হয়েছিল, এটা কি প্রথম শত্রু মুক্ত জেলা। আচ্ছা, এরপরে কি বললাম, যে আরেকটা জিনিস পাইলাম কি 6 ডিসেম্বর নিয়ে, হ্যাঁ, ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আসলে একটা তথ্য আছে, একটু ক্লিয়ার করি জিনিসটা, স্বীকৃতি নিয়ে আমি পরে পড়াবো, ঠিক আছে। মনে রাখো, ভুটান প্লাস ভারত একই দিনে দেয় স্বীকৃতি। ভুটান 2 ঘন্টা আগে দেয়, 2 ঘন্টা পরে দেয় ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ঠিক আছে, বাংলাদেশকে স্বীকৃতি দেন ভুটান এবং ভারত। তো ভুটান আগে দেয়, ভুটান কি আগে দেয়, এজন্য বলা হয় বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা, ভুটান, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু জিনিস তো পড়ানোর ইচ্ছা ছিল, যেমন ধরো কিছু কনফিউশন তোমাদের, এগুলো কই দাঁড়াও, এগুলো হচ্ছে ওয়েট, বিশিষ্ট নিয়ে আমি পরেই পড়াবো একবারে। তোমাদের হচ্ছে কিছু কনফিউশন, আমি একটু ক্লিয়ার করি, দাঁড়াও। আর 5 মিনিট পড়াবো, শেষ, আজকে আর বেশি পড়াবো না। দেখো, আমি অনেকগুলো বই মিলে এই জিনিসগুলো একসাথে করছি। একটু দেখো, আর একটা আর কয়েক মিনিট দেখো। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসের দিকে তাকাও। পক্ষে কারা বিপক্ষে ছিল, পক্ষে বিপক্ষে কারা ছিল তো দেখাইলাম, যে সোভিয়েত ইউনিয়ন ভারত ছিল পক্ষে, বিপক্ষে ছিল কারা কারা, ঠিক আছে। আচ্ছা, গেল। তো কনফিউশন, প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা, যশোর। কবে শত্রুমুক্ত হয়েছে, আনসার হচ্ছে 6 ডিসেম্বর 1971, ঠিক আছে। শেষ শত্রুমুক্ত জেলা কোনটা, আনসার হচ্ছে মিরপুর, মিরপুর 12, মিরপুর 12, ঠিক আছে। মিরপুর 10, 11, 12 আছে না, মিরপুর 12, সেটা 1972 সালের 31শে জানুয়ারি গিয়ে মুক্ত হয়েছে, বুঝছো। তাহলে এই একটু খেয়াল রাখবা, যে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা, শেষ শত্রুমুক্ত জেলা কোনটা, ঠিক আছে। আশা করি মনে রাখতে পারবা, ক্লিয়ার। এরপরে এরপরে একটা জিনিস, এরপরে এই অনেকগুলো তথ্য আছে, দেখো দেখতেছো কিনা আমি জানি না। আচ্ছা, দাঁড়াও, আমি একটু একটা কাজ করবো কিনা। আচ্ছা, দেখো তোমরা আশা করি দেখতেছো, বেশি একটা কষ্ট হয়ে যাচ্ছে না, দেখি দাঁড়াও। উপরে দেখা যায় কিনা, ছোট ছোট। হ্যাঁ, এটাই শেষ। আচ্ছা, এটাকে আমি কি করতে পারি, ছোট দেখা যায়।
আচ্ছা দাঁড়াও, ওয়েট, একটা কাজ করি। দাঁড়াও, এটা আমাদের শেষ, আজকে আপাতত এটাই শেষ। আর 1 মিনিট 2 মিনিট থাকো। আচ্ছা, হ্যাঁ, এটা তো পড়াই ফেলছি, তাই না? এটা নিয়ে সমস্যা নাই। লাস্ট যে পড়াটা আমি একটু পড়াই দিতে চাই, দেখো। হ্যাঁ, দেখো, একটু খেয়াল করবা কনফিউশন জিনিসগুলো আর কি। হ্যাঁ, যদি বলে শত্রুমুক্ত জেলা, তাহলে প্রথম কোনটা? যশোর, 6 ডিসেম্বর 1971। আর সর্বশেষ হচ্ছে মিরপুর 12, মিরপুর 12 31শে জানুয়ারি 1972। 1972 সালে, 71 সালে মুক্তিযুদ্ধ শেষ, 72 সালে গিয়া প্রথম মাসে 31শে জানুয়ারি গিয়ে মিরপুর 12 মুক্ত হয়েছে, শত্রুমুক্ত। এজন্য প্রথম কোনটা শেষ কোনটা আশা করি খেয়াল রাখতে পারবা। এরপর মুক্তিযুদ্ধের শহীদ বলছিলামই তো, সর্বপ্রথম শহীদ হচ্ছে ফারুক ইকবাল ও শঙ্কু সমজদার, এটা আগে পড়ে ফেলছি। আর সর্বশেষ কে? সর্বশেষ হচ্ছে তসলিম, বাচ্চা তসলিম। কয় বছর মনে নাই, 17 বছর নাকি 8 বছর জানি, ঠিক আছে। সে 1971 সালে 16 ডিসেম্বর তো কাহিনী শেষ, বিজয় দিবস। এরপরের দিন মারা গেছে, 17 ডিসেম্বর মারা গেছে 1971 সালের, ঠিক আছে। আচ্ছা, এরপর গণকবর, গণকবর দেওয়া হয়েছে রায়ের বাজার মিরপুরে। আর বেশি গণহত্যা হয়েছে চুকনগর। তাহলে এটা ভালো করে খেয়াল রাখো, কোথায় বেশি গণহত্যা হয়েছে আর কোথায় গণকবর দেওয়া হয়েছে। বধ্যভূমি, সবচেয়ে বড় বধ্যভূমি কোথায়? সবচেয়ে বড় বধ্যভূমি কোথায়? পাহাড়তলী, চট্টগ্রাম। আর যদি বলে সবচেয়ে বেশি কোথায়, আমাদের চট্টগ্রামেই। সবচেয়ে বড়টা এখানে চট্ট, সবচেয়ে বড়টাও এখানে, সবচেয়ে বেশিও এখানে বধ্যভূমি, যেখানে মারা হইতো। হ্যাঁ, ডাইরেক্ট মারা, গুলি করে মারা হইতো। মোটামুটি 116টার মতো আছে। আচ্ছা, তাহলে 17 ডিসেম্বর কি কি অনেকগুলো তথ্য পাইলাম। যে 17 ডিসেম্বর তসলিম শহীদ হয়েছে, এই একটা তথ্য। তসলিম হচ্ছে কি, এই যে আমাদের সর্বশেষ শহীদ মুক্তিযোদ্ধা। আর দেশের সর্বশেষ যুদ্ধক্ষেত্র নাম হইলো খুলনার শিরোমণি, মুক্ত হয় ওই দিন। দেশের সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রের নাম কি? খুলনার শিরোমণি, ওই দিন মুক্ত হয়। এবং শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ নামে ট্যাঙ্ক যুদ্ধ ওই দিনই হয়, ঠিক আছে। তো এরপর আছে 19শে ডিসেম্বর, পাকিস্তানি বাহিনী ঢাকা সেনানিবাস আত্মসমর্পণ করে, ঠিক আছে। তাহলে যদি বলে ঢাকা সেনানিবাসে, ঢাকা সেনানিবাসে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে কবে, তুমি কিন্তু বলে 16 ডিসেম্বর ঢাকা দিও না, আনসার হবে 19শে ডিসেম্বর, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আছে দেখি। এরপর আরো কিছু তথ্য যে দেখে রাখো, যে 22শে ডিসেম্বর কি হয়েছে? মুজিবনগর সরকার স্বদেশ প্রত্যাবর্তন করছে। 1974 সালে কি হয়েছে? শিক্ষা কমিশন, যার নাম হলো ডক্টর কুদ্দুতি খুদা সিদ্ধ শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, যার প্রধান ছিলেন তিনি। আচ্ছা, এরপরে আরো কিছু তথ্য আছে তোমাদের, জাস্ট লেখা রাখো। কারণ 1971-এর পর 75-এর তো বঙ্গবন্ধুর কাহিনী, বঙ্গবন্ধু মারা গেছে। এরপরে জিয়া, প্রেসিডেন্ট জিয়ার আমল, তারপর হচ্ছে তোমার কি এরশাদের আমল, ওগুলো নিয়ে পড়া দরকার নাই। বিএনপির আমল দরকার নাই। দেখো, 22 ডিসেম্বর তথ্য এটা পড়লা, 1974 সালে এটা কোনো পড়লা, 75 সালে 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে মারা হয়েছিল। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল হক, কামারুজ্জামান। চারজনের নাম মনে আছে কিনা? 9তে পড়ছিলা। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল হক, HM কামারুজ্জামান, M মনসুর আলী, পড়ছিলা না 9তে? চারজনকে মারা হয়েছে। জেল হত্যা দিবস বলা হয়, এদিনকে কি বলা হয়? জেল হত্যা দিবস। জেলে থাকা অবস্থায় তাদেরকে মারা হয়েছে, ঠিক আছে। এই কনফিউশন গুলো একটু ক্লিয়ার করে রাখো হালকা পাতলা। এই তো, আর কিছু আছে? আর 1990 সালে গণ অভ্যুত্থান হয়েছিল এরশাদের পতনের জন্য। এটা তো তোমরা অনেকে শুনছোই, যে জেনারেল এরশাদের পতনের জন্য 1990 সালে গণ অভ্যুত্থান হয়েছিল, যেখানে নূর হোসেন নামক একজন ব্যক্তি মারা গেছিল, তাই না? কত তারিখ আমার মনে নাই এক্স্যাক্টলি, দেখে নিও তোমরা একটু। হ্যাঁ, তো সে কি লিখছিল, সে তার পিঠের মধ্যে লিখছিল কি, যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এরকম নামে একটা কথা পিঠের মধ্যে লিখা সে প্রতিবাদ করছিল, তাই না?
তো এই কথাগুলো একটু দেখো আপাতত, একটু গুছাই টুছাই নিও, গুছায় রাখো, ঠিক আছে? এটা আমরা সাইডে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই তো কথা, একটু গুছাই টুছাই রাখো, একটু সাজায় রাখো, পড়াশোনা গুছায় করো। এই তো আজকে আপাতত এতটুকুই থাক। বিশিষ্ট টপিকটা পড়ানোর ইচ্ছা ছিল, ওইটা পড়াইতে পারলাম না, বা ওইটা আমি পরে দেখাই দিব আলাদা করে, ঠিক আছে? এই তো আরো পড়া পড়তে হয়। আমি বলে কি কি পড়া পড়তে হবে, বিশেষ পড়তে হবে আমাদেরকে। তারপর পড়তে হবে যে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, বিদেশি মুক্তিযুদ্ধে ক্ষুদ্র গোষ্ঠীদের অবদান, এই তিনটা জিনিস আলাদা করে পড়তে হবে। কি বললাম? যে মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, মুক্তিযুদ্ধে আমাদের কি ক্ষুদ্র গোষ্ঠীদের অবদান, মুক্তিযুদ্ধে আরেকটা কি বললাম জানে, কি দিলাম, বিশিষ্ট। আরেকটা জিনিস পড়তে ভুলে গেছি আজকে, কনসার্ট ফর বাংলাদেশ, এটাকে আমি অ্যাড করি না এখানে আজকে। আচ্ছা, এগুলো দেখতে পারবা, সমস্যা নাই। আমি কনসার্ট ফর বাংলাদেশ অ্যাড করি না এখানে আজকে, এটা তো পড়তে হবে আজকের টপিক, কনসার্ট ফর বাংলাদেশ। এটা অ্যাড করলাম না কেন? শোনো, আজকে লাস্ট টপিক এটা পড়ি, এটা না পড়লে আজকে মানে এটা পরিপূর্ণ হলো না। কনসার্ট ফর বাংলাদেশ লাস্ট টপিক, বেশি কিছু পড়া নাই এখানে, অল্প একটু যেটুকু পড়াবো একটু মনে রাখো। দেখো লাস্ট, আচ্ছা দেখা যায়, আশা করি এখান থেকে দেখে ফেলো। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করছিল কে? ফোবানা। কত তারিখ? 1 আগস্ট, 1 আগস্ট। ফোবানা, দেখো, ফোর্থে ফার্স্ট মানে 1 তারিখ, আগস্ট মাসের 1 তারিখ। এবং আগস্ট মাসের যে নামটা, এটা এ দিয়ে দেখছো, তাহলে এ কি প্রথম বর্ণ না? শত মনে রাখো, ফার্স্ট, ফোর্থে ফার্স্ট, ফার্স্ট মানে 1 তারিখ, এবং এ দিয়া একটা মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এ দিয়ে কিন্তু একটা মাসের নামই আছে, আগস্ট। বা আমাদের যে প্রথম বর্ণ ইংরেজি বর্ণমালার এ, এ দিয়ে কিন্তু একটাই মাসের নাম, আগস্ট। তাহলে দেখো প্রথমে একের কাহিনী কিন্তু মিলতেছে এখানে, যে ফোর্থে ফার্স্ট 1 তারিখ, এ দিয়ে একটা নাম, প্রথম বর্ণ দিয়ে একটা নাম, মাসের নাম। তাহলে 1 আগস্ট ফোবানা নামক একটা কোম্পানি কি করছিল, যে আয়োজন করছিল, ঠিক আছে, ফোবানার নেতৃত্বে। আয়োজককে জর্জ হ্যারিসন 40,000 মানুষের সামনে গান গাইছিল, যুক্তরাজ্যের, তিনি ছিলেন প্রধান শিল্পী। আর সাথে সাথে আরো ছিল একজন ভারতের, নাম হলো পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে। আরো একজন সহায়ক শিল্পী ছিল, তার নাম বব ডিলান। 3জন ব্যক্তির নাম আপাতত মনে রাখো, জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর, আর হলো 3 নম্বর হলো বব ডিলান, ঠিক আছে। কোথায় আয়োজন করছিল? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, মেডিসন স্কোয়ার, ঠিক আছে। তাহলে খেয়াল রাখো কত তারিখ, দেখো খেয়াল করো, কবে, কারা, কোথায়, বুঝছো? কবে? 1 আগস্ট। কারা? ওই 3জনের নাম বললাম। কোথায়? নিউ ইয়র্কের, ঠিক আছে। আর সঙ্গীত পরিবেশনে কোন দল ছিল? দলের নাম ছিল দা বিটলস, 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 ঠিক আছে। আর একটা ছবি পরিচালিত হয়েছিল, ছবির পরিচালক ছিল সল সুইমার, ঠিক আছে। এই তো, তাহলে মোটামুটি কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে এই তথ্যগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করো, ঠিক আছে। এই আজকে বলা এতটুকুই, বিশিষ্ট নিয়ে আর বললাম না। ওকে, একটু থাকুক আজকে এতটুকুই থাকুক। শেষ, আমি ক্লাস স্লাইড এখন দিয়ে দিতেছি। আজকে ক্লাস এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। মোটামুটি ক্লাস বুঝছো কিনা, কেমন লাগছে একটু বলো, পড়া গোছানো হয়েছে কিনা? আগেও তো অনেকে জিকে ক্লাস করছো, অনেকে আসো, কেউ কেউ আসো যে আমাদের নতুন ভর্তি হয়েছো, যারা আগে আমাদের চিনো না, বেশি একটা কম ক্লাস করছো। আর অনেকে আছে আমাদের বিগত ব্যাচের, বিগত বছরের স্টুডেন্ট ছিল, তারা আবারও ভর্তি হয়েছে আমাদের কাছে অনেকেই। তোমরা বলো মোটামুটি বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা?